এই ঘটনাটি জহিরুল নামের এক গরিব রিক্সা চালকের সঙ্গে ঘটা সত্য এবং বাস্তব একটি ঘটনা। সে একদিন এক জিনের সাহায্য করেছিল এবং তার সুবাদেই তার কপাল খুলে যায়। জহিরুল পেশা একজন রিক্সা চালক ছিল এবং সে অত্যন্ত গরিব ঘরের সন্তান ছিল। ঢাকা শহরে এসেছিল জীবিকা নির্বাহের জন্য, কিন্তু সেই রাত তার জীবনকে বদলে দেয়। জহিরুল বেশ বুদ্ধিমান একটা ছেলে ছিল এবং সেদিন বুদ্ধি করে সেই সমস্ত জিনেদের হাত থেকে বেঁচে এসেছিল এবং একজন মুরব্বী জিন, যে কিনা জিনের সর্দারের নিজের কাছের লোক ছিল, এবং সেই লোকটাকে বাঁচানোর ফলে জহিরুল দেখা পায় আয়াতের। আয়াত কোনো স্বাভাবিক কেউ ছিল না, সে অন্য কোনো অলৌকিক জগতের কোনো মেয়ে ছিল এবং সে ছিল সেই জিনের একমাত্র মেয়ে। আয়াত দেখতে ছিল একদম হুরের মতো সুন্দরী, যেহেতু সে একটা পরী, এবং সে ছিল অন্যান্য যে কোনো কারোর থেকে ক্ষমতাশালী এবং সুন্দরী। সাধারণ একজন রিক্সা চালক, যে কিনা রিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করত। সে একাই বসবাস করত এবং তার পরিবার বলতে কিছু ছিল না। অনেক বছর আগে তার বাবা মা এবং ভাই বোন সকলেই তার থেকে পর হয়ে গিয়েছে। তার মা মারা যাওয়ার পরে তার আব্বা আবার বিয়ে করে এবং তার কোনো ভাই বোন ছিল না। অন্য যে ভাই বোনরা ছিল তারা সৎ ভাই বোন ছিল, যার কারণে রহিউল ঢাকা শহরে এখানে এসে রিক্সা চালাতো। সেই রাত, কুয়াশা ঘেরা সেই রাত তার জীবন বদলে দেয়। আজকে আমরা জানবো জহিরুল রিক্সা চালকের জীবনের ঘটনা, যে কিনা তার জীবনে অনেক সংগ্রাম করেছে এবং শেষ বয়সে এসে সে এমন একটা জিনিস খুঁজে পাবে কখনোই ভাবতে পারেনি। আসলে একটা কথা আছে, যারা মানুষের কিংবা অন্য যে কোনো প্রাণীর সাহায্য করে তাদেরকে আল্লাহ নিজে সহায়তা করেন। সেরকমই একটি রাতের ঘটনা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেহেতু এই ঘটনাটা শুনতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। যারা এখন পর্যন্ত এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করেননি, অবশ্যই একটি করে লাইক এবং কমেন্ট করে যাবেন। সেই সঙ্গে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তাহলে চলুন আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব জহিরুলের জীবনের ঘটনায়। জহিরুল ঢাকা শহরের একজন গরিব রিক্সা চালক। অনেক ছোটবেলায় ঢাকায় এসেছিল কোনো কাজের সন্ধানে। তার আব্বা এখানেই থাকতো, তবে তার মা মারা যাওয়ার পর থেকেই তার বাবার সঙ্গে তার আর কোনো যোগাযোগ নেই। কিছু বছর পর তার আব্বা তার বিয়ে করলো অন্য সৎ মাকে। তারপর থেকে জহিরুল এখানে এসে নানান জায়গায় কাজ করে এখন রিক্সা চালানোতে মনোনিবেশ করেছে, কারণ এটাতে তার ইনকাম বেশি এবং সে তার নিজের মন মতো কাজ করতে পারে। অনেক মেহনত করে সে নিজে একটা রিক্সা কিনেছে এবং সেই রিক্সা দিয়েই সে সমস্ত রুজিরুটি একাই সমস্ত কিছু চালায়। তার নিজের সামান্য খরচ আর বাকি টাকা সে ব্যাংকে জমায়। জহিরুল সামনে বিয়ে করবে সেরকমটা তার চিন্তা আছে, কারণ বয়স 25 ছুঁই হলো। এই বয়সে বিয়ে শাদী করে ঘর সংসার করতে হবে। পিছুটান বলতে তো তেমন কিছু নেই, সেহেতু সে এখন রিক্সা চালিয়ে টাকা জমাচ্ছে বিয়ে শাদী করার জন্য। এটাই যেন তার ভবিষ্যৎ প্ল্যান। বেশ কিছু টাকা জমেছে। জহিরুল বেশ বুদ্ধিমান একজন রিক্সা চালক। সে দিনের বেলাতে রিক্সা চালায় না, কারণ দিনের বেলা অনেক মেহনত করতে হয়, তার উপর আবার যানজট, এই নানান ধরনের কোলাহলে সে দিনের বেলাতে খুব কমই চালায়। যেদিন একটু ঠান্ডা ঠান্ডা থাকে অথবা যে এলাকায় ভিড় কম হয় সেই এলাকাতেই সে রিক্সা নিয়ে বের হয়ে পড়ে। কিন্তু তার নেশা হচ্ছে রাতের দিকে। প্রথম কথা হচ্ছে, রাতে বিভিন্ন অঞ্চলে সে রিক্সা চালায় এবং সেই অঞ্চলগুলোতে অন্তত পক্ষে ভিড় থাকে না আর ভাড়াও অনেক বেশি পাওয়া যায়। একটু সন্ধে হলে অথবা বৃষ্টি হলে ভাড়া বাড়িয়ে দেওয়া যায়, তাতে করে কোনো সমস্যা হয় না। এই জন্য সে অল্প পরিশ্রমে বেশি টাকা উপার্জন করে। দেখা যায় সারাদিন খেটে যা ইনকাম করে, এক বিকেলবেলা বের হয়ে রাত 11টা পর্যন্ত রিক্সা চালিয়ে তার থেকে বেশি ইনকাম করে। ঢাকা শহর সবসময় গমগমে থাকে আর একটু বেশি ইনকামের আশায় সে বেশি পরিশ্রম করে। সেদিনকে বেশ কুয়াশা ছিল, রাত্রি বেশ গভীর ছিল। সে বেশ খানিকটা রাত্র করে বাড়িতে ফিরবে বলে চিন্তা করলো। রাত তখন 12টা বাজে। এই সময়টাতে রাস্তাঘাটে খুব লোকজন নেই, গাড়ি ঘোড়ার দেখা নেই, কুয়াশায় সামনে কিছু দেখা যাচ্ছে না। সে খুব সুন্দর একটা মোটা জামা পরেছে। রিক্সা চালানোর জন্য বিশেষ এক ধরনের ড্রেসও সে কিনে নিয়েছে, তাতে করে সে ইজিলি তার রিক্সাটা বহন করতে পারে যাত্রী। সেদিনকে সে সর্বশেষ যাত্রী ছেড়ে দিয়ে বাড়ি থেকে যাওয়ার কথা চিন্তা করলো। সে নিজে একটা ভালো 2 কামরার রুম নিয়ে থাকতো। রুমটা বেশ বড় ছিল এবং বেশ ভালো রুম ছিল। সে গরিব হলেও সমস্ত বিষয়ে অন্যভাবে মেনটেন করত। সে রিক্সা চালিয়ে আসছিল, রাস্তা একদম ফাঁকা ছিল।
সদরঘাট পার হওয়ার পরেই সেই শূন্য এবং ফাঁকা রাস্তাটা দিয়ে এগিয়ে আসছিল। ওই জায়গাটায় আচমকা সে খেয়াল করে সে যখন তার রিক্সাটা প্রথমবার ফোনিক্স রোডে ঢোকানোর পরেই আচমকা পুলিশ হেডকোয়ার্টার্সের পাশের ওই দেয়াল থেকে কেউ একজন লাফ দিয়ে তার রিক্সায় খপ করে উঠে বসল। লোকটি বেশ মুরব্বী দেখতে, মুখে লম্বা দাড়ি, পরনে সাদা জুব্বা এবং পাঞ্জাবি, মাথায় পাগড়ি দেওয়া। লোকটার কানগুলো অনেকটা লম্বা। এরকম কানযুক্ত লোক এর আগে জহিরুল কখনো দেখেনি। জহিরুল সেই লোকটিকে তখন বলল, আরে আপনি কে? আর এরকম রানিং রিক্সায় চড়ে বসলেন? রিক্সাটা তো উল্টে যেতে পারতো। রিক্সাটা আস্তে আস্তে চলছিল, কিন্তু সেই লোকটি তখন তড়িঘড়ি করে বলল, তাড়াতাড়ি চালান, তাড়াতাড়ি রিক্সা চালিয়ে আমাকে সামনে পর্যন্ত এগিয়ে দিন, দয়া করে আমাকে সাহায্য করুন। সেই মুহূর্তে আমি কোনো কিছু ভেবে উঠতে না পেরে রিক্সাটা টানতে শুরু করলাম। লোকটি কে দেখে বোঝা যাচ্ছিল না, তবে মনে হচ্ছিল সে বেশ বড়লোক এবং ভালো সম্ভ্রান্ত পরিবারের কোনো লোক। লোকটির মুখে লম্বা সাদা দাড়ি, একদম বুক পর্যন্ত সাদা দাড়ি চলে এসেছে। এরকম লোক আজ পর্যন্ত দেখা যায় না, বেশ বৃদ্ধও বলা চলে। লোকটি তখন আমাকে চলতে শুরু করলো। আমি তার কাঁচা পাকা দাড়িওয়ালা মুখের দিকে তাকিয়েছিলাম। আমি একবার পেছনে তাকাচ্ছিলাম, একবার সামনে তাকাচ্ছিলাম। তারপর আচমকা পেছনের দিকে তাকিয়ে দেখি 3 থেকে 4টা কুকুর, যাদের চোখ কিনা একদম ধবধবে লাল এবং সেই সঙ্গে তাদের শরীর পুরোপুরি কালো, দাঁতগুলো বের হয়ে আছে। স্ট্রিট লাইটের আলোতে তাদেরকে দেখা যাচ্ছিল। তারা আমাদেরকে পিছু নিয়েছে। আমি বললাম কি যে, কুকুরে তাড়া খেয়েছেন নাকি মশাই? তিনি তখন বললেন, এত কথা না বলে দ্রুত তুমি রিক্সা চালাও, তাড়াতাড়ি চলো, তোমাকে ভালো পয়সা দিব আমি, আগে এদের হাত থেকে আমাকে বাঁচাও। আমি ভাবলাম হয়তো কুকুরগুলো তাকে তাড়া করেছে, এই জন্য সে তড়িঘড়ি করে আমার রিক্সায় উঠে বসেছে। আমি তখন রিক্সা চালাতে শুরু করলাম। রিক্সা চালাতে চালাতে অনেকটা পথ পেরিয়ে আসলাম। ফোনিক্স রোড ছেড়ে গুলিস্তান পার হয়ে শাহবাগের কাছাকাছি এসে থামলাম। তারপর সেখানে থামার পর আমি বললাম, আর কত? এত দূর আসলে তো আপনার ভাড়া প্রায় 500 টাকার উপরে হয়ে যাবে, আর এখন রাত 12টার বেশি বাজে। এই মুহূর্তে তো আপনাকে আরো বেশি ভাড়া দিতে হবে। লোকটি তখন বলল, তুমি এদিকে চলো। আমি বললাম, এদিকে গেলে তো মিরপুরের দিকে যাব, এইদিকে আমি যাব না, আমার বাসা এই পাশেই। সে বলল, তুমি চলো, তোমাকে আমি উপযুক্ত টাকা দিব। আমি তখন ভাবলাম, আমার কাজই তো রাত্রেবেলা, তিনি যেতে বলছেন এবং তিনি ভাড়াও বেশি দিবেন বলছেন। আমি তখন সেদিক দিয়ে এগিয়ে গেলাম। যাওয়ার পর অনেকটা পথ পার হওয়ার পর নিউ মার্কেটের কাছাকাছি যখন আসলাম, আসার পর সেখানে লোক সমাগম বেশি ছিল। লোকটি আচমকা আমার ওইখান থেকে উধাও হয়ে গেল। আমি সত্যি কিছু বুঝে উঠতে পারলাম না। আশ্চর্য তো, চলন্ত রিক্সা থেকে লোকটি কখন নামলো আর কিভাবে নামলো কিছুই তো বুঝতে পারছি না। আমি রিক্সার উপরে দেখি একটা থলে রাখা। থলেটা কিসের? লাল একটা থলে। অনেক সময় ওই যে দেখা যায় পানিতে যেরকম মশকের যেরকম পানি রাখে, মশকের মতো একটা থলে। দড়ি টান দিতেই থলের মুখটা খুলে গেল। তারপর আমি দেখতে পেলাম থলের ভেতরে ভারী কিছু জিনিস আছে। আমি সেগুলোকে নাড়াতে শুরু করলাম। দেখলাম কয়েনের মতো কোনো জিনিস। ভেতরে হাত ঢুকিয়ে বাইরে বের করতেই আশ্চর্য হয়ে গেলাম, কারণ থলির ভেতরে কিছু চকচকে সোনালী কালারের কয়েন রাখা। আমি মনে মনে ভাবলাম, লোকটা বোধহয় এরকম ভাবে ফেলে রেখে গিয়েছে। লোকটা একটা ঠকবাজ, আমাকে এরকম ভাবে ঠকিয়ে চলে গেল, বলল টাকা দিয়ে যাবে, অথচ এই থলিটা ফেলে গিয়েছে। এর ভিতরে কি? আর এগুলো দেখে তো ওই ছোট ছোট যে চকলেট আছে, চকলেট মনে হচ্ছে। আমি মেজাজটা খারাপ করে বাসে বসে পড়লাম, কারণ তিনি আমাকে সেই সদরঘাটের মূল রাস্তা থেকে গুলিস্তান হয়ে ফোনিক্স রোড দিয়ে শাহবাগ দিয়ে নিউ মার্কেট পর্যন্ত নিয়ে এসেছে। এত দূরের রাস্তা, অন্তত পক্ষে এই রাত্রেবেলা 500 টাকার নিচে তো ভাড়া নাই নেওয়া যায়। তিনি আমাকে 1 টাকাও না দিয়ে চলে গিয়েছেন, আর ফেলে গিয়েছেন এই থলিটা। আমাকে আরো ঋণের বোঝায় জর্জরিত করে গিয়েছেন। থলিটা কিসের, কেন? নিশ্চয়ই তার কোনো গুরুত্বপূর্ণ জিনিস। আমি তখন রাগ করে সেখান থেকে সেটাকে কোমরে গুজে ভালো মতো রেখে আমি রিক্সা নিয়ে বাড়ি থেকে চলে আসলাম। আমি থাকি আজিমপুরের কাছের একটি জায়গায়। আজিমপুর বলতে ইডেন মহিলা কলেজ থেকে একটু সামনে, এইখানেই থাকি। এবং ওইখানে খুব সুন্দর একটা জায়গা আছে, যে জায়গাটা একদম গ্রামের মতো পরিবেশ। এখানে থাকতে আমার বেশ ভালো লাগে, একটা কলোনির মতো। আমি এই রিক্সাটা আমার গ্যারেজের ভিতর ঢোকানোর পর সত্যি কথা, সেই মুরব্বীর উপর ভীষণ মেজাজ খারাপ হচ্ছিল, কারণ তিনি আমাকে এরকমভাবে ঠকিয়ে চলে গেলেন। যাওয়ার সময় তিনি বলেছিলেন যে তিনি উপযুক্ত পুরস্কার আমাকে দিবেন, কিন্তু কি ছাই পুরস্কার দিল? কিছুই তো দিল না। এরকম একটা থলে রেখে গেল। আমি তখন সেই থলেটাকে নিয়ে আমার যে ট্রাঙ্ক ছিল, ট্রাঙ্কের ভিতরে রাখলাম, কারণ এটা অন্যের আমানত, এটা তো আর আমি ব্যবহার করতে পারি না। মেজাজটা খারাপ ছিল। রাত্রেবেলা হোটেল থেকে খেয়ে এসেছি, যার কারণে আমি এসে হাত মুখ ধুয়ে ঘুমিয়ে পড়লাম।
ওইদিনকে রাত্রে একটু ছাড়া ছাড়া ঘুম হলো, কারণ কেন যেন মনে হচ্ছিল সেই কুকুরগুলো আমাকে তাড়া করছে। কয়েকবার এই জাতীয় বাজে স্বপ্ন দেখেছি, তবে এই জাতীয় বাজে স্বপ্ন দেখার মানে কি এরকমটা তো কিছুই বুঝতে পারছি না। পরদিন সকালবেলা উঠে আমার জীবনযাপন আবার স্বাভাবিক পর্যায়ে চলতে শুরু করলো। রিক্সা নিয়ে বের হলাম, বেলা 11টা পর্যন্ত রিক্সা চালালাম। তারপর 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই টাইমে আমি বিশ্রাম করি, বাসাতেই থাকি। আর বিকাল 4টার পরে তখন আবার বের হই, রিক্সা নিয়ে বের হলাম। এরকম করেই প্রায় 10-12 দিন সময় মাঝখানে কেটে গেল। কারণ হচ্ছে আমি সেই মুরব্বীর কথা একদম ভুলে গেলাম, কারণ মুরব্বী আমাকে যেরকমভাবে ঠকিয়ে গেছে। তবে আমি একটা বিষয় ভেবে আশ্চর্য হই, উনি আচমকা এরকমভাবে লাফ দিয়ে রিক্সা থেকে নেমে গেল কিভাবে, কিছুই তো বুঝতে পারছি না। এই ঘটনার 10-11 দিন পরের ঘটনা। আমি তখন রাত্রিবেলা রিক্সা নিয়ে আসছিলাম। রিক্সা নিয়ে আসার পথে আচমকা গলির মাথায় একটা অদ্ভুত জিনিস দেখে আমার রিক্সা থমকে গেল। কারণ গলির মাথায় কোনো একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সেই মেয়েটি এত কনকনে শীতেও কোনো সোয়েটার পরা নেই, তার শরীরে একটা সাদা রঙের জামা, হাতে কোনো হাত মোজা নেই, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে মনে হচ্ছে বেশ সুন্দরী এবং বড়লোক ঘরের মেয়ে, কারণ তার পরনে জামা দেখেই বোঝা যাচ্ছে। অন্ধকারজনক জায়গায় দাঁড়িয়ে আছে। আমি সেদিক দিয়ে যেতে শুরু করলাম। তারপর আচমকা সে আমার রিক্সার সামনে এসে দাঁড়ালো, একদম রাস্তার উপর নেমে দাঁড়ালো। আমি ব্রেক কষলাম। তারপর আমি মেয়েটার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেলাম। মেয়েটা ছিল পরীর থেকে সুন্দর এবং যেন স্বর্গের অপ্সরা আসমান থেকে নেমে এসেছে। তার পরনে আকাশী কালারের একটা জামা। এই কনকনে শীতের মধ্যেও তার শরীরে কোনো প্রকারের কোনো শীতের বস্ত্র নেই। আমি তার দিকে হা হয়ে তাকিয়ে আছি। তাকে আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এরকমভাবে রাস্তার উপর এসে দাঁড়িয়েছেন, আর আপনি কে? আমি প্রথম 30 সেকেন্ড তার দিকে চোখ সরাতে পারিনি, কারণ তার চোখটা ছিল একদম নীল বর্ণের এবং তার চেহারাটা এত মনের মাধুর্য দিয়ে তৈরি করা যেন তার থেকে চোখ সরানো একদম দায় হয়ে গিয়েছে। আমি সাধারণ রিক্সা চালক, এরকম বড়লোক ঘরের মেয়েদের দিকে তাকানো আমার শোভা পায় না। আমি চোখ নামিয়ে ফেললাম। মেয়েটার চুলগুলো একদম কোমর পর্যন্ত, শারীরিক গঠন এত চমৎকার, আমি দেখে সত্যি চমকে যাচ্ছিলাম। আমি মেয়েটাকে তখন বললাম যে, আপনি কে এবং কি এত রাত্রে এখানে কেন দাঁড়িয়ে আছেন? একা মেয়ে মানুষ এখানে থাকলে আপনার জন্য নিরাপদ নাই, আর এই জায়গাটাও ভালো না। মেয়েটি তখন বললেন যে, আমাকে কি নিয়ে যাবেন এক জায়গায়? আমি বললাম যে, এখন আমি যেতে পারবো না, এখন শীতও বাড়ছে, আজকে বাতাসের তোড়ও বেশি, আর তাছাড়া আপনি এত রাত্রে বাইরে বের হয়েছেন কিসের জন্য? আপনি বাসায় চলে যান। সে তখন বললো, বাসায় যাওয়ার জন্যই তো বলছি, আপনি চলুন, আমি এখানে এসেছিলাম একটা কাজে, সেই কাজটাই করছি, আপনি আমার সঙ্গে চলুন, দয়া করে আমাকে হেল্প করুন, আমি আপনার সঙ্গেই যাব, আর কোনো রিক্সা পাচ্ছি না এখানে। আমি তখন একটু মুসিবতে পড়ে গেলাম। মেয়েটার শরীর থেকে এক ধরনের সুগন্ধি বের হচ্ছিল, মনে হচ্ছিল কোনো ফুলের সুঘ্রাণ, এবং খুব অন্যরকম সুঘ্রাণ, একদম তাজা ফুলের ঘ্রাণ। আমি তখন তাকে বললাম যে, আচ্ছা ঠিক আছে, কিন্তু কোথায় যাবেন? আসলে আজকে শীতের তোড় বেশি তো, আর তাছাড়া আমি এখন বাসায় যাব, বাসায় গিয়ে একটু বিশ্রাম নিব, ঘুমাবো, অনেক টায়ার্ড লাগছে, সারাদিন আজকে বেশি চালিয়েছি রিক্সা। সে তখন বলল, আপনি চলুন, আপনার সমস্ত টায়ার্ডনেস দূর হয়ে যাবে, আর আমি আপনাকে আপনার উপযুক্ত ভাড়া দিব। এই কথা শোনার পর তখন সেই মুরব্বীর কথা মনে পড়ে গেল। আমি তখন বললাম যে, আচ্ছা, এরকমই এক রাত্রেবেলা এক মুরব্বীর কাহিনী শোনেন। উনি এসে উঠল এরকম রিক্সায় কুকুরের তাড়া খেয়ে। আমি তখন তাকে বললাম যে, কোথায় যাবেন? সে আমাকে পুরো ঢাকার শহর ঘুরিয়ে আমাকে টাকা না দিয়ে বেরিয়ে গেল, আর যাওয়ার সময় তার একটা থলে আমার কাছে রেখে গিয়েছে। সেই থলেটা হয়তো ভুলে সে রিক্সায় রেখে গিয়েছে। থলের মধ্যে কি আছে আমি বলতে পারবো না, মনের আমানত আমি কি রাখতে পারি? তিনি আমার ভাড়া না দিয়ে ঠকিয়ে চলে গেলেন। আপনি এরকমটা করবেন না তো? ভাড়া না দিয়ে ঠকিয়ে চলে যাবেন না তো? মেয়েটি তখন একটু হেসে বলল, না 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 না, এরকমটা আমি মোটেই করব না, আর আপনার ভাড়া দরকার হলে আপনি আগেই রেখে দিন। তারপর আমি বললাম, না না ঠিক আছে, সমস্যা নেই, আমি আপনাকে বিশ্বাস করেছি, আর তাছাড়া আপনি এরকমটা করবেন না। আপনার মধ্যে এরকম সুন্দরী এরকম একটা মেয়ে কখনো কাউকে ঠকাতে পারে নাকি? মেয়েটি তখন একটু হেসে বলল যে, আমাকে দেখতে তোমার কাছে সুন্দর মনে হচ্ছে? আমি বললাম, হ্যাঁ, আপনি তো একদম পরীর মতো সুন্দর, এরকম সুন্দর মেয়ে খুবই কম আছে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো মেকআপ টেকআপ দেন নাই। আমার রিক্সায় যারা ওঠে সবাই মেকআপ টেকআপ দিয়েই ওঠে এবং তাদেরকে দেখতে কেমন বিশ্রী লাগে, তবে আপনার চেহারার মধ্যে এক ধরনের লাবণ্য ভাব আছে, এটা বেশ ভালো লাগছে আমার কাছে। তারপর মেয়েটি কিঞ্চিত হাসলো, হেসে বলল, চালাতে শুরু করো। আমি বললাম, কোন দিকে যাব? মেয়েটি তখন বলল, হাসনাবাদ সেতুর কাছাকাছি যাও, সেতুর উপরে যাওয়ার পর তারপর বলছি। আমি কুয়াশার জন্য সামনে কিছু দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, সেখান থেকে রিক্সা ঘুরিয়ে চলে গেলাম ওই পাশে। আমি ওই সাইডটাই ছিলাম,
যাত্রাবাড়ির সাইড থেকে ওইখান থেকে উঠে হাসনাবাদ সেতুর কাছাকাছি গেলাম। সেখানে যাওয়ার পর আমি বললাম কি যে এই দিক দিয়ে তো রিক্সা ওঠা নিষেধ, ওই পাশে যাবো কিভাবে? সে তখন বলল তুমি এই ওভারব্রিজের নিচ দিয়ে যাও। কুয়াশার জন্য চারিপাশে কিছু দেখা যাচ্ছিল না। ওভারব্রিজের নিচ দিয়ে ঢুকে গেলাম। ঢোকার পর আচমকা হঠাৎ করে দেখলাম রাস্তা পরিবর্তন হয়ে গিয়েছে। ঢাকা শহরের সেই যানজট আর ওই হর্ন তারপর এই জাতীয় কোনো রাস্তাই সেখানে ছিল না। আমি দেখে অবাক হয়ে গেলাম। চারিদিকে কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, রাস্তাটা একটা হয়ে গিয়েছে। দুই পাশের বিল্ডিংও কোনো কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কোনো গাছপালা এবং অন্য কোনো কিছু। মেয়েটি তখন বলল, রিক্সা চালিয়ে যাও তুমি, যতক্ষণ না পর্যন্ত না বলবো থামতে, থেমো না। আমি সেই কুয়াশার মধ্যে দিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছিলাম। বেশ খানিক্ষণ পর শীত আস্তে আস্তে গরমে রূপান্তর হলো। আমার খুব গরম লাগছিল। আমি তখন বললাম যে আপা গরম লাগতেছে, খুবই গরম, শীতের সময় গরম আসলো কোত্থেকে? মেয়েটি তখন মুচকি হাসলো, হেসে বলল, চলো তুমি চালাও। আমার গায়ে থেকে সেই যে জ্যাকেটটা ছিল সেটা খুলে কোমরে বাঁধলাম। রিক্সা চলছে। আচমকা আমাকে অবাক করে দিয়ে আমি দেখলাম যে আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে চারিদিকে কোনো কুয়াশা নেই এবং আচমকা রাতের অন্ধকার হঠাৎ করে দিনের আলোতে রূপান্তর হলো। আমি পেছন দিকে তাকিয়ে হতবাক হয়ে গেলাম, কারণ পেছন সাইডটা যেখান থেকে আমি এসেছি ওই সাইডটা সম্পূর্ণ অন্ধকার, আর আমি যেখানে প্রবেশ করলাম সেখানে চারিদিকে সবুজ শ্যামল প্রকৃতি দিয়ে ভরা এবং সামনে বিশাল এক আলিশান বাড়ির গেট। মানে এত বড় এক সাম্রাজ্য দেখে মনে হবে যে আমি 1600 কিংবা 1700 শতকের কোনো অঞ্চলে চলে এসেছি। আমি রিক্সাটা চালিয়ে সেই বিশাল আকৃতির গেটের সামনে আসলাম। দেখে মনে হচ্ছে কোনো নগরীর বিশাল গেট, চারিদিকে সবুজ শ্যামল দিয়ে ভরা। এরকম সুন্দর গেট এর আগে আমি কখনো দেখিনি। আমি তখন ভয় পেয়ে গেলাম, বুক ধকধক করতে শুরু করলো। আমি ছিলাম ঢাকায় যাত্রাবাড়ির হাসনাবাদ সেতুর আগে, কিন্তু এটা কোথায় আসলাম? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার বুক তখন ধড়ফড় করতে শুরু করলো। আমি পেছন দিকে তাকালাম, মেয়েটা আমার দিকে তখন তাকিয়ে হাসছে। তারপর আমি বললাম, আপনি কে এবং এটা আমাকে কোথায় নিয়ে আসলেন? আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। মেয়েটি তখন বলল, জহিরুল তুমি ভয় পেও না, তোমাকে সমস্ত কিছু বলবো, তুমি আমার কথা শোনো, আমি যেটা বলছি সেটা করো। এখানে কোনো শীত ছিল না, গরম গরম ভাব ছিল, একটা অন্যরকম আবহাওয়া ছিল, ঠান্ডাও না গরম না, আকাশে সূর্য দেখা যাচ্ছে, এরকম একটা জায়গা। এটা কোথায় এবং কোথায় চলে আসলাম? আমি অনেকটা ঢোক গিয়েছিলাম ভয়ে, বুক তখনও ধরফর করছিল। মেয়েটি আমাকে বলল, তুমি যাও, ভিতরে যাও, তোমাকে কেউ আটকাবে না। কাছাকাছি যেতেই গেটটা খুলে গেল। মেয়েটি তখনও রিকশায় পেছনে বসেছিল। আমি বারবার পেছন ফিরে তাকাচ্ছিলাম। যে দুজন লোক গেট খুলে দিল তারা প্রায় 7 ফুটের মতো লম্বা হবে এবং তাদের হাতে বড় বড় দুটো তরবারির মতো যন্ত্র, এবং তারা আমার দিকে তাকিয়ে আছে। চোখগুলো এত বিশাল, চেহারাটাও বিশাল আকৃতির, দেখতে মানুষের মতো, কিন্তু কানগুলো বাইরের দিকে হয়ে আছে। ঠিক ওই মুরব্বীর কানের মতো ছিল, যেই মুরব্বীটা ওইদিনকে আমার রিক্সায় উঠেছিল। আমি তখন রিক্সা চালিয়ে সেই গেট দিয়ে ভিতরে ঢুকলাম। মেয়েটিরও কান ঠিক সেরকম। আমি এখানে আসার পর তখন দেখতে পাই রিক্সা চলতে শুরু করেছে। অনেকটা পথ পেরোনোর পর দেখলাম দুই পাশে শুধুমাত্র কংক্রিট নয়, বরং পাথর দিয়ে তৈরি বিশাল নগরী। এরকম নগরী সত্যি কথা বলতে আমি আমার বাপের জন্য কোনোদিন দেখিনি। এরকমটা কি হতে পারে? সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি এবং চারিদিকে সবুজ শ্যামলে ভরা। এক একটা বাড়ি এত সুন্দরভাবে তৈরি করা। এরকম সুন্দর বাড়ি, ছোট ছোট বাড়ি। বাড়ির সামনে একটা দেখলাম এক বাচ্চা খেলা করছে। বাচ্চাটা আচমকা আমাকে দেখে সত্যি সত্যি গায়েব হয়ে গেল। এটা দেখে তখন আমার আরো বুকের ভিতর বাড়ি মেরে উঠল। বেশ খানিক্ষণ পর রিক্সা চালিয়ে চালিয়ে আমি যখন এক জায়গায় আসলাম, আমাকে মেয়েটা থামতে বলল। আমি দেখলাম বিশাল এক সাদা ধবধবে বাড়ি। অন্যান্য বাড়িগুলো একটু অন্য রকমের পাথর দিয়ে তৈরি, কিন্তু এই বাড়িটা সম্পূর্ণ সাদা ধবধবে, বিশাল আকৃতির প্রাসাদের মতো বাড়ি। এটা থেকেও বড় বড় বাড়ি আছে এখানে, তবে এই বাড়িটার মধ্যে একটা অন্যরকম ভাব আছে। রিক্সাটা তখন ওই বাড়ির সামনে আসতেই বড় আকৃতির একটা গেট অটোমেটিক্যালি খুলে গেল, কেউ খুলল না। আমি তখন রিক্সাটা নিয়ে ভিতরে প্রবেশ করলাম। মেয়েটি রিক্সা থেকে নামলো, তারপর বলল, জহিরুল তুমি কোনো কিছু নিয়ে ভয় পেও না, আমার আব্বা হুজুর তোমাকে নিয়ে আসার জন্য পাঠিয়েছিলেন। আমি বলেছিলাম না আমি তোমাদের ওইখানে কিছু একটা কাজে গিয়েছিলাম, তোমাকে এখানে নিয়ে আসার কাজে গিয়েছিলাম, এবং আমার আব্বাজান একটু ব্যস্ত থাকার কারণে তোমাকে নিতে যেতে পারেননি। তবে তোমার সততা এবং সবকিছু দেখিয়ে এসে মুগ্ধ হয়েছে। তুমি তার উপকার করেছিলে, এবং সবথেকে বড় কথা, তুমি এখন কোথায় আছো সেসব বিষয়ে তুমি জানতে কৌতূহল, তাই না? তুমি ভিতরে চলো, আব্বাজান সমস্ত কিছু তোমাকে খুলে বলবেন, এবং সেসব বিষয়ে জানলে নিশ্চয়ই তোমার এত কৌতূহল বোধ থাকবে না। তারপর মেয়েটি আমাকে তার দিশা দেখিয়ে সামনের দিকে নিয়ে গেল। সেই বড় বিশাল প্রাসাদের সামনে যে সিঁড়ি ছিল, সেই সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠলাম। প্রায় 7-8টা সিঁড়ি।
তারপরে আবার 9টা-10টা সিঁড়ি, এরকম করে 3 ধাপ সিঁড়ি পার হয়ে আমি যখন সেই প্রাসাদের উপরটাই উঠলাম, ওঠার পর বিশাল এক দরজা খুলে গেল। দরজাটা লোহা দিয়ে তৈরি এবং এত বড় গেট আগেরকার আমলের বাড়িতে, মানে যারা রাজা বাদশা ছিল তাদের বাড়িতে থাকতো। এই প্রাসাদটাও রাজা বাদশাদের বাড়ির মতোই দেখতে। আমি ভেতরে ঢুকলাম। ঢোকার পর একটা বড় রাস্তা দিয়ে আমি ভেতরের সামনে যেতেই বিশাল এক অডিটোরিয়াম রুমের মতো রুম, সেই রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। সেখানে একটা সিংহাসনের মতো জায়গায় বিশাল আকৃতির একজন লোক বসে আছেন। লোকটির মুখে সাদা কালো দাড়ি, তার মাথায় পাগড়ি পরা, এবং লোকটিকে আমি চিনি এবং আগেও দেখেছি। তার পাশে 2 পাশে সারি সারি করে বসে আছে বেশ কিছু লোক, এবং তাদেরকে দেখতেও বেশ অদ্ভুত। তারা প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা এবং বেশ বিশাল দেহি আর কি। তারা সেখানে বসে আছে। আমি সেখানে ভেতরে প্রবেশ করতেই সেইখানে আমাকে দেখে সকলে দাঁড়িয়ে পড়ল। এমনকি যে ওই বড় চেয়ারের সিংহাসনে বসেছিল সেও তখন সেখানে দাঁড়িয়ে পড়ল। 2জন লোক এসে আমাকে পাশ দিয়ে ঘেঁষে কোনার একটা সিঁড়ি দিয়ে উপরে নিয়ে গেল এবং সেই মুরব্বী দেখতে লোকটির কাছে নিয়ে দাঁড় করালো। আমি তাকে দেখে চিনতে পারলাম। সেদিন সে যখন আমার রিক্সায় উঠেছিল তখন তার দেহ এত বড় ছিল না, অথবা সে এরকমটাও ছিল না। সে একজন সাধারণ মানুষের মতোই ছিল। 5 ফুট 8-9 ইঞ্চি বা 6 ইঞ্চি এরকম লম্বা হবে এরকম একজন লোক ছিল, এবং তার মুখে এরকম দাড়ি এবং চেহারাটা দেখে আমি তাকে চিনতে পারলাম। আমি তখন ঢোক গিলতে শুরু করলাম, এটা কোন জায়গায় এবং আমি কোথায় চলে এসেছি, লোকটি কে ছিলেন এবং আমি কোথায় আছি। মেয়েটি তখন বলল, শোনো জহিরুল, তুমি অনেক কৌতূহল নিয়ে এখানে দাঁড়িয়ে আছো। তোমার মনে অনেক প্রশ্ন আছে, আমি জানি, কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর আমার বাবাই তোমাকে দিবেন। তুমি এখানে বসো। তারপর আমি সেখানে গিয়ে বসলাম। বসার পর সেখানে সকলে তখন বসে পড়ল। তখন সেই বৃদ্ধ মুরব্বী লোকটা আমাকে বললেন, জহিরুল, তুমি আমার জীবন বাঁচিয়েছ সেদিনকে আমার শত্রুর হাত থেকে, যারা কিনা আমার পিছু নিয়েছিল। এবং সেদিন তুমি যদি না থাকতে এবং তুমি যদি সেদিনকে তোমার রিকশায় আমাকে ওই পর্যন্ত নিয়ে না যেতে, সত্যি কথা ওরা আমাকে ধরে ফেলতো এবং ধরে আজীবনের জন্য ওদের কারাগারে নিক্ষেপ করে দিত, এবং তখন হয়তো আমাকে আর কেউ খুঁজে পেত না। আমি তখন বললাম, আপনি কে? আপনাকে না জেনে কত কথা বলেছি আমি। তখন সে আমার কাঁধে হাত রাখলো, তার বিশাল দেহি একটা হাতটা রাখার পর বলল, তুমি বেশ সাহসী ছেলে জহিরুল, তুমি সত্যি অনেক সাহসী ছেলে, আর বেশ সৎ বটে। তোমাকে আমার বেশ ভালো লেগেছে। ওইখান থেকে সেদিনকে আচমকা তোমাকে টাকা না দিয়ে চলে আসলাম কিসের জন্য সেটা ভাবছো? কিন্তু আমি তো তোমাকে টাকা দিয়ে এসেছিলাম, কিন্তু তুমি সেটাকে টাকা না ভেবে হয়তো আমার আমানত ভেবেছ, কারণ ওইটা তোমাদের ওইখানকার চলার টাকার নোট ছিল না, ওইটা হচ্ছে আমাদের এখানকার প্রচলিত মুদ্রা ছিল, যে মুদ্রা দিয়ে আমরা লেনদেন করে থাকি, এবং ওই মুদ্রা স্বর্ণ দিয়ে তৈরি। ওই মুদ্রা আমি তোমাকে দিয়ে এসেছিলাম, এবং এই মুদ্রার মূল্যমান তোমাদের ওইখানকার হিসাবে অনেক বেশি, কিন্তু সেটাকে তুমি আমার আমানত ভেবে খুব যত্ন সহকারে রেখে দিয়েছ। আমি সবসময় ব্যস্ত থাকি। এখানকার এই সমস্ত রাজ্য পরিচালনায় আমাদের আন্ডারে অসংখ্য জিন বসবাস করে। এই সম্পূর্ণ এলাকার এবং এই শহরের সমস্ত কিছু আমাদের নিয়ন্ত্রণ করতে হয়। এই জন্য আমি আর যাওয়ার সুযোগ পাইনি। আসলে সেই রাতে হয়েছিল কি, আমি এবং আরেকজন জিন আমরা সফরে বের হয়েছিলাম। সফর করতে করতে আচমকা সেই আমার সঙ্গী বলে উঠল যে, চলুন আজকে একটু মানুষের জগৎ থেকে ঘুরে আসি। ওর নাকি একটা পরিচিত মিষ্টির দোকান আছে, সেই মিষ্টির দোকানে খুব সুন্দর মিষ্টি বানায়, এবং মিষ্টির মালিক যে দোকানদার আছেন তিনি নাকি ওকে চেনে, এবং তার দোকান থেকে এর আগেও অসংখ্যবার মিষ্টি আমার এখানে এসেছে। তো ওদিক দিয়ে যাচ্ছিলাম, তিনি তখন বললেন, চলো ওইখান দিয়ে গিয়ে মিষ্টি খেয়ে আসি। তো আমরা মিষ্টি খাওয়ার জন্য নামলাম। মিষ্টি খাচ্ছিলাম। খাওয়া শেষ করে আমি শহরের ওই শুনশান রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম। আচমকা একদল জিন আমাদের উপর হামলা করে। আসলে ওই অঞ্চলটা আমাদের এই শহরের আশপাশ বা আমাদের টেরিটরির মধ্যে পড়ে না, যার কারণে আমি সেখানে যাওয়ার পর ওদের মধ্যে আটকে যাই এবং ওরা আমার ক্ষতি করার চেষ্টা করে। মূলত ওদের অনেক শর্ত আছে এবং ওরা আমাদের থেকে একটু দূরের কাবিলায় বসবাস করে, ওদের শহরে, ওদের নগরীতে। সেই নগরীটা আমাদের থেকে ভিন্ন। ওরা আসলে খারাপ কাজের সঙ্গে লিপ্ত থাকে। আমরা ওদের খারাপ প্রস্তাবে রাজি হইনি বোধহয় ওরা আমাকে সরিয়ে অন্য কাউকে এখানে বসাতে চায় এবং আমাদের এই সুন্দর নগরীটা দখল করে নিতে চায়। সেই কারণে ওরা আমাদেরকে আক্রমণ করেছিল। আমি তো সেখান থেকে কোনো মতো বেঁচে আসি তোমার উসিলাতে, কিন্তু আমার সঙ্গে যে জিনটা ছিল তাকে ওরা ধরে নিয়ে যায়। তাকে নিয়ে আসার চেষ্টা চলছে এবং সে আমাকে বাঁচাতে গিয়েই মূলত ধরা দেয়। তার প্রতি আমি কৃতজ্ঞ, এবং সব থেকে বড় কৃতজ্ঞ হচ্ছে তোমার প্রতি, কারণ তুমি না থাকলে সেদিনও হয়তো ওরা আমাকে ধরে ফেলতো, এবং তোমার কাছে এমন নিশ্চয়ই কিছু আছে যার কারণে ওরা তোমার কাছাকাছি আসতে পারেনি, এমনকি আমি চলে আসার পরে তোমার কোনো ক্ষতি করতে পারেনি। তখন আমি বললাম, আমার কাছে একটা তাবিজ আছে। এই তাবিজটা আমার মা আমাকে ছোটবেলায় পড়িয়েছিল, বলেছিল জীবনে কোনোদিন যেন এই তাবিজ আমি নিজের শরীর থেকে আলাদা না করি। আসলে ছোটবেলায় আমার শরীরের উপর জিনের আঁচড় ছিল,
এবং আমাদের ওখানকার এক কবিরাজ আমাকে এই তাবিজটা দিয়েছিল। সেজন্যই তাবিজ আমি সবসময় আমার হাতে পড়ি। ছোটবেলায় এক জিন আমাকে মাঝে মধ্যে নিয়ে বিভিন্ন জায়গায় ফেলে আসতো এবং সেই কারণে এই তাবিজটা পড়া। এই তাবিজটা আমাকে সমস্ত কিছু থেকে রক্ষা করে। তখন ওই সর্দার বললেন কি যে, তুমি বেশ ভালো করেছো, আর আজকে আমি তোমাকে আনতে যেতে পারি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে এ হচ্ছে আমার মেয়ে, ওকে আমি পাঠিয়েছিলাম, ওর নাম আয়াত, ও তোমাকে এখান থেকে নিয়ে এসেছে। আমি তখন বললাম যে এই জন্যই বুঝি উনি আসার সময় আমাকে এত গাইডলাইন দিয়ে আনছিল, আর ওনার শরীরে কোনো শীতের বস্ত্র ছিল না। তখন সেই মুরব্বী জিনটা বলল, আমাদের এখানে শীতের বস্ত্র প্রয়োজন হয় না, আমাদের এখানে ঋতু আর তোমাদের এখানে ঋতু মিলবে না, সেহেতু আমরা ওইখানে গেলে ওরকমভাবে শীতের বস্ত্র লাগে না বা আমাদের শরীরে শীতও লাগে না। আমরা শরীরের তাপ নিয়ন্ত্রণ করতে পারি, যেহেতু আমরা আগুন দিয়ে তৈরি, তাই না? আমরা চাইলেই শরীরের তাপ নিয়ন্ত্রণ করতে পারি এবং আমাদের অনেক কিছু ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, যে ক্ষমতা তোমাদের দেয়নি, কিন্তু তোমাদের প্রখর বুদ্ধি দিয়েছে। সেই বুদ্ধির প্রশংসা আমি তোমার করি। তুমি বেশ ভদ্র এবং ভালো একটা ছেলে, তুমি যাও বিশ্রাম করো, তোমার সঙ্গে পরে কথা হবে। এবং সকলে যখন ওই কথা শুনলো তখন সকলে আমাকে বাহবা দিল। সত্যি আমার নিজের কাছে নিজেকেই ভালো লাগছিল, কারণ সৎ থাকার অনেক ভালো ভালো সুবিধা আছে, সেই সুবিধাগুলোই আমি হয়তো এখন পাচ্ছি। মেয়েটি আমাকে বলল, চলো জহিরুল, তোমাকে ভিতরে নিয়ে যাই, তোমাকে তোমার কক্ষ দেখিয়ে দিই, তোমার এখানে কিছুদিন থাকতে হবে, আমাদের অতিথি আপ্যায়ন গ্রহণ করতে হবে। আমি জানি তুমি এখানে থাকলে আমাদের অতিথি আপ্যায়ন দেখিয়ে মুগ্ধ হবে, এবং আমার আব্বা হুজুর তোমাকে সমস্ত কিছু ঘুরিয়ে দেখার দায়িত্ব আমাকে দিয়েছেন। তোমাকে আমি আমাদের এখানকার 3টা জিনিস দেখাবো, সেটা হচ্ছে সমুদ্র এবং আমাদের এখানকার পাহাড় আর আমাদের এই পুরো শহরটা। 3 দিন আমি তোমাকে ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? 3 দিন তোমাকে আমার সঙ্গে থাকতে হবে এবং সবসময় তুমি আমার সঙ্গে থেকে সমস্ত কিছু ঘুরে দেখবে। আর তুমি কিছু মনে করো না, আমাদের এখানে এসেছো যেহেতু, তোমার মাপের পোশাক অলরেডি আমরা তৈরি করেছি। তুমি বিশ্রামখানায় যাও, সেখানে গিয়ে বিশ্রাম করো, সমস্ত জিনিস তোমাকে আমি দেখিয়ে দিব। তুমি বিশ্রাম করে খাওয়া দাওয়া করে তারপর সেই পোশাকগুলো পরে আমাদের সঙ্গে একটু বেড়াতে যাও, ঠিক আছে? এখানকার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো তোমাকে মানতে হবে। আর এখানকার জিনেরা যদি তোমাকে দেখে তাহলে হয়তো তোমাকে নানানভাবে টিটকারি করবে, যেটা আমার ভালো লাগবে না। এই জন্য আমি তোমার উপর কিছু কাপড় দিচ্ছি, কাপড়গুলো তুমি পরে নিও, এই নাও। তাই বলে সে আমার হাতে কিছু কাপড় থামিয়ে দিল। কাপড়গুলো ছিল বেশ দামি এবং মসৃণ, এরকম কাপড় এর আগে আমি কোনোদিন দেখিনি বা পরিও নি। মেয়েটি আমাকে বলল, তুমি ভালো থাকো, ঠিক আছে? তোমার সঙ্গে কালকে আবার দেখা হচ্ছে, এখন আমাদের বিশ্রামের সময় হয়ে এসেছে এবং আমরা ঘুমাবো। তখন সূর্য পুরোপুরি মাথার উপরে, ওরা নাকি এখন ঘুমাবে। এটা দেখে তখন আমার একটু হাসি পেল। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে। মেয়েটি তখন সেখান থেকে চলে গেল। চারিদিকে সমস্ত পরিবেশ দেখে আমার নিজেরই মাথা ঘোরাচ্ছিল, আমি কি সত্যি এগুলো স্বপ্ন দেখছি নাকি বাস্তব? আমাকে যে রুমটাতে থাকতে দেওয়া হয়েছে সেটা বিশাল আকৃতির রুম। এত বড় রুমে হয়তো আমাদের এখানকার 30 জন বসবাস করতে পারবে একসাথে। আমি সেই রুমের ভিতরে একটা বিশাল খাট আছে, খাটের পর বসলাম। পুরো রুমটা সাদা রং করা এবং খুব সুন্দর সুন্দর যন্ত্রপাতি এবং সোফা, আলমারি, এই সমস্ত জিনিস দিয়ে ভরা। আমি সেখানে বসলাম, বেশ নরম গদি ছিল। বেশ খানিক্ষণ পর একটা জিন আসলো, এসে আমাকে দেখিয়ে দিল কোথায় গোসল করতে হয়। গোসলখানাটাও বেশ দামি এবং সুন্দর ছিল এবং পানিটা ঝর্ণার মতো করে উপর থেকে পড়ছিল, খুব সুন্দর। সেখানে আমি গোসল করলাম। গোসল করার পর আমাকে দেওয়া জামাটি আমি পরে নিলাম। আমার কাছে সত্যি খুব অবাক লাগছিল, বিশেষ করে অবাক লাগছিল যেটা আমি স্বপ্ন দেখছি কিনা। বেশ খানিক্ষণ পর নিজেকে ভালো মতো দেখার পর মনে করলাম যে না, এটা স্বপ্ন না, এটা সত্যি। এবং সেই জিন লোকটি যেহেতু এখান থেকে এরকমভাবে এসেছিল, তাহলে এটা সত্যি সত্যি সে এরকমভাবে এসেছে। আমি তখন সেখানে গোসল টোসল করে এসে বিছানায় শুতেই যে কখন ঘুমিয়ে পড়েছে আমিও বলতে পারবো না, কারণ ওই যে আমি টায়ার্ড ছিলাম, আর এখন তো আমার ঘুমানোর সময়, তাই না? সারাদিন রিক্সা চালিয়েছি। ঘুম থেকে উঠলাম কখন বলতে পারবো না, চারিদিকটা অন্ধকার, এরকম গুটগুটে অন্ধকারে কখনই আমার ঘুম ভাঙেনি। তবে ঘুম যে পুরো হয়েছে সেটা আমি বুঝতে পারছি, কারণ এরকম পরিবেশে কখনো এসে থাকিনি। তো উঠার সঙ্গে সঙ্গেই একজন জিন দৌড়ে আসলো, দৌড়ে এসে বলল কি যে, এটা আপনার তোয়ালে, আপনি একটু হাত মুখ ধুয়ে আসুন, আপনার জন্য সকলে খাবার জন্য অপেক্ষা করছে। আমি আপনাকে এখনই ডাক দিতাম, তা আপনি ঘুমাচ্ছিলেন বলে একটু অপেক্ষা করলাম, দেখলে উঠেন কিনা। তারপর তোয়ালেটা নিয়ে ওয়াশরুমে গিয়ে ঠিকঠাক মতো ফ্রেশ হয়ে এসে তারপর তার সঙ্গে পেছন পেছন যেতে শুরু করলাম। আমি দেখতে পেলাম বিশাল আকৃতির একটা বড় ডাইনিং টেবিল, এই মাথা থেকে ওই মাথা দেখা দুষ্কর, প্রায় একসঙ্গে 20 থেকে 50 জন লোক মিলে খাচ্ছেন। আমি সেখানে গিয়ে বসলাম। আয়াত আমার অপোজিট সাইডে বসে আছে। আয়াত এত সুন্দর যে তার দিকে আমি কোনোভাবে সোজাসুজিভাবে তাকাতে পারি না। আমি আয়াতের দিকে একবার তাকিয়ে চোখ নিচে নামিয়ে ফেললাম। সকলে বসে খাচ্ছে। এই পরিবারটা বেশ বড়, এখানে যৌথভাবে সকলে বসবাস করে এবং এই বড় যে জিনটি আছেন তিনি হচ্ছেন এই পরিবারের মূল সর্দার।
এবং তার আন্ডারে প্রায় তার ছোট ভাই বোন সকলে একসঙ্গে বসবাস করে এই মহলে। এবং এই মহলে মোট 75 জন লোক বসবাস করে, সকল ভাই বোন এবং সকলে সহকারে। এটা আমি পরবর্তীতে আয়াতের কাছে জানতে পেরেছি। খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করার পরে আয়াত আমাকে বলল যে আমরা আসলে সকলে ওই সময়টাই ঘুমাইতো, এখন আমাদের বের হওয়ার সময় এবং এখন আমরা বের হই। আর তোমাদের জগতে রাত্রেবেলা আমরা বের হই, দিনের বেলা কখনো যাই না। যদি তোমাদের জগতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি এই নিয়ে মনে হয় 4 বার তোমাদের জগতে গেলাম, তাও এর আগে 3 বার গিয়েছি আব্বাজানের সঙ্গে, আর এইবার তোমাকে আনতে। আর খুব ছোটবেলা একবার গিয়েছিলাম, তখন আমার আব্বাজানের এক খুব খাস লোক ছিল, তিনি বেশ আমেল একজন পীর ছিলেন, তার বাড়িতে গিয়েছিলাম এবং সেখানে খাওয়া দাওয়া করেছিলাম, এই মনে আছে। তাছাড়া তোমাকে আনতে গিয়ে এবার সত্যি আমি ভয় পেয়েছিলাম, কারণ কি না কি হয়ে যায়। এই জন্য আমি তখন বললাম যে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, তবে আমি সত্যিই বুঝতে পারিনি যে আপনি একটা পরী ছিলেন। তখন সে বলল, আচ্ছা জহিরুল, তুমি চাইলে আমাকে তুমি করে বলতে পারো। আমার মনে হয় যে তুমি আমি একই বয়সী এবং আমাদের বয়সের ডিস্টেন্স খুব বেশি না। তোমার আমার বয়সের ডিস্টেন্স হয়তো 45 বছর হবে। আমি তখন বললাম, কি বলছেন, 45 বছর বয়সের ডিস্টেন্স খুব বেশি না? আয়াত তখন বলল, একদমই না, কারণ হচ্ছে আমরা তো অনেক বছর বাঁচি। আয়াতের হাসিটা অনেক সুন্দর ছিল, আমি তার হাসির দিকে তাকিয়ে যেন পাগল হয়ে যাচ্ছিলাম। আমি দেখতে যে অসুন্দর ছিলাম তা না, আমি দেখতে সুদর্শন ছিলাম, সাদা ফর্সা এবং গায়ের রং একটু অন্যরকম হলেও এটা আমার কাজ করার ফলে হয়েছে। কিন্তু এখানে এসে আমি একদিন যখন ছিলাম, এই একদিনই আমার সমস্ত যত্নে আমার গায়ের রং একদম ফর্সা হয়ে যেতে লাগলো। আমি এমনিতেই ফর্সা, তবে যত্ন করি না বলে এই অবস্থা। তারপর সে আমাকে বলল যে তুমি আমাকে তুমি করে বলতে পারো, সমস্যা নেই। আর তোমাদের জীবনধারা আর আমাদের জীবনধারা তো এক নয়। তোমরা হয়তো 60, 70, 80, 90 বছর বাঁচবা, আমাদের বয়স 300, 400, 500 বছর। এমনও জিন আছে এই শহরে যাদের বয়স প্রায় 1200 বছরের অধিক। তো সেটা মিলালে তো হবে না, সেহেতু তুমি আমি একই, যুবক যুবতী বলা যেতে পারে। আমি তখন একটু বললাম, আচ্ছা ঠিক আছে। তখন আয়াত আমাকে বলল, আচ্ছা শোনো, তোমাকে আজকে হচ্ছে আমি আমাদের নগরী ঘুরে দেখাবো, ঠিক আছে? আমাদের নগরীটা বেশ সুন্দর, চলো। তখন চারিদিকে একদম রাত। আমি তখন বললাম যে চাঁদের আলো উঠেছে, খুব সুন্দর লাগছে, তোমরা রাত্রেবেলায় ঘোরাফেরা করো তাই না? ও তখন বললো, হ্যাঁ, আমরা সূর্যের আলো থাকতে জেগে থাকি না, ঘুমিয়ে থাকি, কারণ সূর্যের আলোতে আমাদের কিছু সমস্যা আছে, আর তাছাড়া আমাদের নিয়মটাই এরকম, চলো। তারপর আমি এবং ও বের হলাম। বাইরে বের হওয়ার পর বিশাল আকৃতির গেটটা অটোমেটিক্যালি খুলে গেল। আমি বললাম, এটা খুলে গেল কেন? ও তখন বললো যে আসলে এইটা হচ্ছে কি জিনেরা খোলে, জিনেরা এখানে দাঁড়িয়ে আছে, তুমি হয়তো দেখতে পাচ্ছ না, এই জন্য চলো। তারপর আমি ওর পাশে দাঁড়িয়ে ওর সঙ্গে সঙ্গে যেতে শুরু করলাম। ওদের এই শহরটা বেশ ভালো এবং খুব সুন্দরভাবে অদ্ভুত সব বাতি জ্বলে, পাতার ফাঁক দিয়ে বাতি জ্বলছে। ওরা বলে কি যে এখানকার প্রযুক্তি তোমাদের এখানকার সঙ্গে মিলবে না, আমরা এখানে এখন পর্যন্ত আগুন ব্যবহার করি, মানে তোমাদের ওইখানকার প্রযুক্তি আর আমাদের এখানকার এরকম সমস্ত কিছু ভিন্ন। আমরা প্রাকৃতিকভাবে থাকতে পছন্দ করি। এগুলো সব আগুনের দিয়ে তৈরি হচ্ছে এক ধরনের বাল্ব, এবং এর ভিতরে আগুন জ্বলছে, জ্বালানি যতক্ষণ আছে আগুন জ্বলতে থাকবে, তারপর নিভে যাবে। আমি বললাম যে আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি নিজে অতটা শিক্ষিত ছিলাম না, ক্লাস 7 পর্যন্ত পড়েছি, তারপর পড়াশোনা হয়নি। অনেকটা আমার নিজের ঘটনা সকলকে বলতে শুরু করলাম আর কি। ও নিজে থেকে শুনতে শুরু করলো। ও শহরের আশপাশটা অনেক জায়গায় দেখালো, কিছু কিছু খাবার ছিল, আমাকে সেই খাবারগুলো খাওয়ালো। বলল, খাবারগুলো আমার কাছে বেশ ভালো লাগে, দেখো খুব সুন্দর লাগে আমার কাছে। কিছু খাবার অনেক সুস্বাদু ছিল। খাবার টাবার খাওয়ার পরে শহরের শেষ মাথায় একটি টাওয়ার ছিল, সেই টাওয়ার উপর গিয়ে আমি বসলাম। বসার পর ও আমাকে বলল, জহিরুল, তোমার কে কে আছেন আর তুমি কার কার সঙ্গে থাকো? আমি তখন তাকে বললাম, আমার কেউই নেই, এই পৃথিবীতে আমি একাই। আমি একটু মন খারাপ করে ফেললাম। আয়াত তখন আচমকা আমার হাত ধরে ফেললো, হাত ধরে বলল, তুমি বলো তোমার কি আছে, আর কেউ থাকবে না কিসের জন্য? তোমার আব্বা আম্মা ওরা? তুমি তো বললে যে তোমার মা তোমাকে কত জায়গায় নিয়ে যেত। আমি তখন একটু মন খারাপ করে বললাম, আমার আব্বা অনেক বছর আগে আমাকে ত্যায্য করেছে, মানে আমার আম্মা মারা যাওয়ার পর থেকেই উনি এখন আমার কাছে থাকেন না। প্রায় 10 বছর হলো ওনার সঙ্গে আমি থাকি না। আমার বয়স যখন 13 বছর তখন আমার আম্মা মারা যায়। তারপর 2 বছর ওনার সঙ্গে ছিলাম। উনি একটা বিয়ে করেছিল, সেই ঘরের সন্তান ছিল এবং ওই ঘরের ওই মা আমাকে দেখতে পারতো না। এই জন্য আমি সেই ঘর ছেড়ে শহরে চলে আসি এবং এখানে এসে নিজের জীবিকার রুজি এরকমভাবে করি। আমার আব্বা যেন আমাকে কখনো খোঁজ খবর করেননি, এমনকি তিনি নিজেই ঘর থেকে বের করে দিয়েছিল আমাকে, এবং আত্মীয় স্বজন এবং আপনজন বলতে কেউ নেই, আমি একা। সে বলল কি যে মন খারাপ করো না, এখন তো আমরা আছি, আমরা তোমার সমস্ত ধরনের হেল্প করব, সব বিষয়ে আমি তোমার সঙ্গে আছি, তুমি একদমই চিন্তা করো না, ঠিক আছে? ও তখন আমাকে বলল,
মন খারাপ একদমই করো না, দেখো কি সুন্দর চাঁদ দেখা যাচ্ছে। সত্যি ওই টাওয়ারের উপর থেকে চাঁদ এত সুন্দর দেখা যাচ্ছিল এবং ওইখান থেকে পাহাড়ের ওই পাশের সুন্দর বনভূমি দেখা যাচ্ছিল। ও তখন বললো, কালকে তো আমাকে ওই সাইডটা নিয়ে যাব, ওই সাইডটা বেশ সুন্দর, এবং কালকে আমি, তুমি এবং দিনের বেলা সকালে পিকনিকে যাবো ভেবেছি। আমি এবং তুমি থাকবো, ঠিক আছে? ওই জায়গাটা খুব সুন্দর, তোমার ভালো লাগবে। মনে হয় না তুমি এরকম জিনিস কখনো কোথাও দেখেছো? আমি বললাম, আমি গরিব মানুষ, আমি কোত্থেকে দেখবো। ঠিক আছে। বেশ খানিক্ষণ আমি এবং আয়াত চাঁদের নিচে সেখানে বসে থাকলাম এবং খুব সুন্দর লাগছিল পরিবেশটা। সেইখান থেকে পরে সে আমাকে ধরে বাসা পর্যন্ত নিয়ে আসলো, কারণ আমি খুব বেশি আপসেট ছিলাম সেদিনকে। এবং সে আমাকে বলল, কোনো কিছু নিয়ে চিন্তা করো না। আমার রুমে এসে সেখান থেকে চলে গেল না, বরঞ্চ সে আমার সঙ্গে গল্প করতে লাগলো। তার ছোটবেলার নানান কাহিনী বলতে শুরু করলো। আজকে থেকে প্রায় 40 বছর আগের ঘটনা। তখন তার বয়স মনে হয় 17-18 বছর হবে। সেই সময়টাই সে কিভাবে কি করতো, কিভাবে কথা বলতো, সমস্ত কিছু ছোটবেলার সব কাহিনী শুনে আমার মোটামুটি মনটা ভালোই হয়ে গেল এবং পুরো রাত সে আমাকে গল্প শোনালো। তারপর শেষ রাত্রে আমি যে কখন ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না, এবং আয়াত কখন গিয়েছে তাও আমি জানি না। আমার মনটা ভীষণ খারাপ ছিল। পরবর্তী দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তখন সূর্য মাথার উপরে, তার মানে বেলা অনেকটা পেরিয়েছে। আয়াত বোধহয় ওই সময়তেই গিয়েই ঘুমিয়েছে, কারণ আজকে আয়াতের আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল। আমি সেখান থেকে উঠে ফ্রেশ হলাম। এক জিন আমাকে খাবার জন্য রাখলো। পুরো ডাইনিং টেবিলে আমি মাত্র একা, কারণ সকলে খেয়ে দিয়ে তাদের কাজে চলে গিয়েছে আর অনেকে ঘুমিয়ে পড়েছে আর কি। আমি সেখানে গিয়ে সেই ডাইনিং টেবিলে বসে খাবার খেলাম। আমার সামনে বিশাল আকৃতির একটা ছাগল আস্তভাবে রান্না করা, এবং সেটা আমার জন্য রান্না করা হয়েছে। বলেছে যে এটা আপনার জন্য রান্না করা হয়েছে। সেই সঙ্গে আস্ত মুরগি, অনেক ধরনের মাংস, খাবার দাবার, সমস্ত জিনিসপাতি এনে আমার সামনে ভরিয়ে দিয়েছে। বলেছে যেটা আপনাদের স্টাইলে আপনারা যেরকমভাবে খাবার খান ঠিক সেরকমভাবেই এখানে খাবার রান্না করা আছে, আপনি খাবারগুলো খেয়ে নিন। এতগুলো খাবার দেখে আমি সত্যি চমকে গেলাম। আমি মনে মনে ভাবলাম, এত খাবার তো আমি খেতে পারবো না। জিনটা তখন বললেন যে আমি তো জানি না, আমাকে খেতে দেওয়া বলা হয়েছে, আপনি খান, তারপর যা থাকবে পরবর্তী সময় খেয়েন। তারপর আমি খাবার শুরু করব, ঠিক সেই মুহূর্তে আয়াত আমার সামনে এসে উপস্থিত হলো। আয়াতের পরনে এক ধরনের আকাশি কালারের জামা, খুব সুন্দর লাগছিল তাকে দেখতে, ঘরোয়া জামা। তার চেহারা এত সুন্দর যে তার দিকে তাকালে আমি সঙ্গে সঙ্গে তার চোখটা সরিয়ে ফেলতে হয়। আয়াত আমার পাশে এসে বসলো, বলল, কি ব্যাপার জহিরুল, তুমি একা একা খাচ্ছ, আমাকে ডাক দিবে না? আমি বললাম, সে আমি তো জানি না, আপনি বোধহয় ঘুমাচ্ছিলেন। সে তখন বললো, আবার আপনি? তোমাকে না বলেছি তুমি করে বলতে। আমি বললাম যে একটু সময় লাগবে। তারপর সে আমার পাশে বসলো, বসে খেতে শুরু করলো। খাবার সময় সে অনেক গল্প করলো আমার সঙ্গে। আমি কেন যেন সে আশেপাশে থাকলে আমার মন উৎফুল্ল থাকে এবং চেহারাটা কেমন যেন মলিন হয়ে যায়। তার শরীরের ঘ্রাণ আমার মনকে একদম চাঙ্গা করে তোলে। তার সমস্ত চেহারা, চাহনি, হাসি, সমস্ত কিছুই যেন আমার একটু একটু করে ভালো লাগতে শুরু করে। আমি জানি না এটা কিসের জন্য হলো। আমি 25-26 বছর বয়সী যুবক, এই বয়সে প্রেম হওয়াটা স্বাভাবিক বিষয়, এবং তার প্রতি আমার এই অনুভূতিটা কিভাবে আসছে আমি তাও বলতে পারবো না। আমি বারবার তার দিকে তাকাচ্ছিলাম, তবে এরকমটা তাকানো মোটে ঠিক হচ্ছে না, কারণ এখানে আমি এসেছি বেড়ানোর জন্য এবং এইখানকার আত্মীয় আমি, এরকমটা কোনোভাবে চিন্তা করা যাবে না। আর তার বাবা এই এলাকার অনেক স্বনামধন্য একজন বড়লোক জিন, নিশ্চয়ই তাদের বিষয়ে কোনো কিছু উল্টাপাল্টা করা যাবে না, এবং আমি কোথায় আছি সে বিষয়ে আমাকে একটু খেয়াল রাখতে হবে। তারপর ওই দিনকে খাওয়া দাওয়া শেষ করে আমি এবং ও বাইরে আসলাম। বাইরে বাগানের মধ্যে আমি এবং ও বসেছিলাম বেশ কিছুক্ষণ। তারপর আমাকে বলল যে চলো, একজন জিন এসে আমাদেরকে বলল যে বাহন প্রস্তুত, আপনারা এখন আসতে পারেন। তারপর আমি এবং আয়াত তখন সেই বাহনের কাছে গেলাম। বাহনের সমস্ত কিছু রেডি করা আছে, দুজন জিন সেই বাহনটা চালাচ্ছে এবং সামনে এক ধরনের জন্তুটাকে আমি চিনি না, কখনো দেখিওনি। সেই জন্তুটি সেই বাহনটি টেনে নিয়ে যাচ্ছে। খানিকটার সামনে যেতেই বাহনটি অদৃশ্য অবস্থায় আসমানের মাঝখানে চলে আসলো। আমি নিজেও বুঝতে পারলাম না জিনিসটা আসমানের মাঝ বরাবর কিভাবে আসলো। তারপর জিনিসটা চলা শুরু করলো। চলতে চলতে এক পর্যায়ে এমন একটা বিরান এবং গহীন জঙ্গলের সামনে এসে থামলো। চারিদিকে শুধুমাত্র সবুজ আর সবুজ, নিচে খুব সুন্দর ঘাস উঠেছে আর সামনে সুন্দর একটা লেক। সে লেকের পানি একদম স্বচ্ছ। সেখানে খুব সুন্দর বাগানে এবং চারিদিকে ফল ফুটে আছে, এবং সেই ফলগুলো এত চমৎকার খেতে। একটা ফল উপর থেকে নিচে টুপ করে পড়লো। আমি উঠে উঠতে সেটাতে কামড় দিলাম। বেশ রসালো ফল, এরকম ফল এর আগে আমি কখনো দেখিনি। মেয়েটি আয়াত আমাকে বলল, এখানে আমরা বসি। তারপর সেখানে দুটো জিন মাদুর পাতার পর সেখানে সমস্ত খাবার দাবার এবং যা কিছু ছিল সবকিছু নামালো। মেয়ে জিনটি আয়াত সেখানে বালিশের উপর শুয়ে পড়লো। সত্যি কথা বলতে আয়াতের শরীর দেখলেও আমার কেমন যেন
বুকের ভিতরে একটা বাড়ি মেরে ওঠে। তার সুঠাম দেহ, সুন্দর বুক আর এরকম সুন্দর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, আমি তার দিকে যেন তাকাতেই পারি না। আমি সঙ্গে সঙ্গে পাশে সরে গিয়ে সেখানে বসলাম। আয়াত আমাকে বলল, শুয়ে উপরের দিকে তাকিয়ে দেখো, কি সুন্দর লাগবে। এখানে আমি মাঝে মধ্যে আসি, আমার কাছে না খুব ভালো লাগে এই অঞ্চলটা। এখানে আমার প্রিয় জায়গা এবং এই জঙ্গলের চারপাশে আমি মাঝে মধ্যে পিকনিকে আসি, তবে আজকে তোমার জন্য এসেছি। আয়াত ইশারা দিতেই আমার সামনে থাকা দুটো জিন গায়েব হয়ে গেল। তার মানে ওদেরকে এখান থেকে চলে যেতে বলেছে। আমাদের দুজনেরই সময় এখন এখানে। আমি আয়াতের সঙ্গে সেখানে বসে রইলাম এবং তারপর শুলাম। শোয়ার পর আসমানের দিকে তাকিয়ে সমস্ত আকাশ যেন স্বচ্ছ, একদম কাচের মতো দেখা যাচ্ছিল। নীল মেঘ উড়ে যাচ্ছে সাদা সাদা, আর নীল আকাশ, সেই সঙ্গে গাছের এত সুন্দর আভা এবং পরিবেশ। চারিদিকটায় মৃদু বাতাস বইছে, একটা অন্যরকম ফুলের সুঘ্রাণ, তার উপর আবার আয়াতের শরীরের ঘ্রাণ, সবকিছু যেন আমাকে মাতম করে তুলছিল। আমি তখন ওকে বললাম যে এত সুন্দর জায়গায় তোমরা থাকো। সত্যি কথা বলতে আমাদের ঢাকা শহরের যানজট এবং ময়লা, এই সমস্ত জিনিসের ভিতর থাকতে থাকতে না এই জিনিসগুলো দেখা একদম ভুলে গিয়েছি। আমার কাছে না খুব ভালো লেগেছে এই জিনিসগুলো। আয়াত তখন বলল, এই জন্যই তো তোমাকে এখানে নিয়ে এসেছি। আর আমার আব্বা হুজুর বলেছেন তোমাকে ওইখানে এখন থেকে আর রিক্সা চালাতে হবে না, মেহনত করে তোমাকে কিছু করতে হবে না। তোমাকে সেখানে তিনি একটা ভালো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে দিবেন, যেটা দিয়ে তুমি নিজে ভালো একটা ব্যবসা করতে পারবে এবং ভালো কাজ করতে পারবে। আমি তখন বললাম যে আমি তো অন্য কোনো কাজ পারি না। তাহলে সে তখন বললো, সেটা আব্বা হুজুর চিন্তা করে রেখেছেন, তুমি এই বিষয় নিয়ে মোটেই চিন্তা করো না, ঠিক আছে? তুমি মোটে ভেবো না, সমস্ত কিছু তিনি করে দিবেন। আমি বললাম যে আমি তো এটাতেই ঠিক ছিলাম, উনি আবার এরকম করতে যাবেন। তখন আয়াত আমার দিকে উঠে তাকিয়ে বলল কি যে, কেন মহারাজ, আপনি আমাদের দেওয়া কিছু নেবেন না? বরঞ্চ এটা আপনার উপর বেশি হক জতায়, কারণ আপনি আমাদের যা উপকার করেছেন। আর আপনি এত ভালো মানুষ, এত ভালো সাজ দরকার নেই, আপনি ভালো মানুষ আমরা জানি। তাই বলে আমার দিকে তাকালো। এমনভাবে সে কথা বলে যে তার কথার প্রেমে পড়া ছাড়ার কোনো উপায় নেই। এত চমৎকারভাবে সে কথা বলে, তার কথায় যেন আমি মুগ্ধ হয়ে যাই। বেশ খানিকক্ষণ সেখানে আমরা গল্প করলাম। তারপর যে খাবারগুলো নিয়ে এসেছিলাম তার মধ্যে কিছু মিষ্টি জাতীয় খাবার ছিল, তারপর অনেক ধরনের সুন্দর সুন্দর খাবার ছিল। খাবারগুলো সে আমাকে বেড়ে দিল এবং নিজের হাতে প্লেটটা আমাদেরকে এগিয়ে দিল, বলল খাও। আর তোমাদের এখানকার মিষ্টি কিন্তু খুব ভালো, আমাকে তুমি খাওয়াবে না? আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, আগে তো যাই, আর এখানে আর কতদিন থাকতে হবে? সে তখন বলল, তুমি যতদিন ইচ্ছে ততদিন থাকতে পারো। আমি বললাম যে আসলে বাড়িতে যে যেতে হবে, সেখানে অনেক কাজ আছে, তাছাড়া কিছু লোক আমার কাছে কিছু টাকা পায়, আমাদেরকে বাসা ভাড়া মেটাতে হবে, সব মিলিয়ে একটু যেতেই হবে, তাই না? আমার রিক্সা। তখন আয়াত বলল, তুমি এখনো রিক্সা চিন্তা করছো? রিক্সাটা আমরা ভেবেছি আমাদের এখানে জাদুঘরে রেখে দিব। আমি তখন বললাম যে আমি কি চালাবো তাহলে? ও বলল যে তুমি কি চালাবে সেটা আমি কি জানি, এটা আমার ভালো লেগেছে, আমি এটা রেখে দিব। তারপর আমি এটাতে করে নানান জায়গায় আমাদের এই শহরে ঘুরে বেড়াবো, ঠিক আছে? আমাদের এরকম এখানে তো এরকম বাহন নেই, বাহনটা এখানে থাকুক। আমি বললাম আমি তখন কি চালাবো? ও বলল ঠিক আছে, নিয়ে যাও তোমার জিনিস তুমি। এরকম করে আমাদের সময় কাটাতে কাটাতে প্রায় বিকেল হয়ে গেল এবং বিকেলবেলা কখন যে চোখ লেগে আসলো না আমি জানি না। ঘুম থেকে উঠে থেকে আয়াত আমার পাশে নেই, আশেপাশে খোঁজাখুঁজি করে কোথাও পেলাম না। তখন চারিদিকে অন্ধকার নেমে এসেছে। আমি আয়াত আয়াত করে চারিদিকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। বেশ খানিক্ষণ পর আয়াত দেখি ওপর থেকে উড়ে আসছে, তার পিঠে বিশাল আকৃতির দুটো ডানা। এই ডানা তো আমি এর আগে কখনো দেখিনি। আয়াত ডানা ঝাপটাতে ঝাপটাতে নিচে নামলো। নিচে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তার পিঠের ডানা আচমকা গায়েব হয়ে গেল। আমি তখন বললাম, তুমি আকাশে এরকমভাবে উঠতে পারো? ও তখন বললো, হ্যাঁ, আমাদের সমস্ত পরীদের এরকম গুণ আছে, আমরা এরকম আকাশে উঠতে পারি, সমস্যা নেই, তুমি চিন্তা করো না, তোমাকে আমি উড়িয়ে কোথাও নিয়ে যাব না, চলো আমরা ফিরে যাই। তারপর আমরা গাড়িতেও চলে বসলাম। গাড়িটা আবার আকাশের মধ্যে দিয়ে মেঘের ভেতর দিয়ে উঠতে শুরু করলো। আমি ভীষণ টায়ার্ড ছিলাম, ওরকম অবস্থায় আমি ঘুমিয়ে পড়লাম এবং শুয়ে যে কখন আয়াতের কাঁধে মাথা রেখে শুয়ে পড়েছি বলতে পারবো না। অনেকটা দূরে গিয়েছিলাম, প্রায় 15-20 মিনিটের মতো গাড়ি চলে, তো সেই জিনিসটা আসমান দিয়ে ভাসতে ভাসতে 15-20 মিনিটের মতো চললো। এই 15-20 মিনিটের মধ্যে ঘুমিয়ে আমি তার কোলের উপর প্রায় কাঁধার উপর মাথা রেখে ফেলেছি। ঘুম থেকে উঠে তার কাঁধে মাথা দেখে সত্যি আমি লজ্জা পেয়ে গেলাম। আমি তখন বললাম, সরি, আসলে ভুল হয়ে গিয়েছে, আমি ইচ্ছে করে করিনি। সে তখন বললাম, আরে বাবা কুল, কিছু নয়, কোনো সমস্যা নেই, চলো। নিচে বারান্দায় নামতেই সেখানে সেই মুরব্বী জিনটার সঙ্গে দেখা হলো। তবে মুরব্বী জিনটা বললো, কি ব্যাপার, তুমি কি ভালোভাবে ঘুরছো? আমি বললাম কি যে হ্যাঁ, খুব সুন্দরভাবে ঘুরছি এবং সমস্ত কিছু দেখে আমি অবাক হচ্ছি, আসলে আপনাদের এই অঞ্চলটা খুব সুন্দর। জিনেরা তখন বলল যে আমাদের এই অঞ্চলটা নিজের হাতে নির্মাণ করা এবং আমাদের জিনেদের বিশেষ ক্ষমতা আছে, সেসব ক্ষমতা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি।
সেই ক্ষমতা দিয়ে তোমার জন্য আমরা ওই শহরে একটি বাড়ি তৈরি করে দেবো ভেবেছি, এবং তুমি সেখানে থাকবে। আর আমাদের সর্দার তোমার জন্য একটা ব্যবসা পরিকল্পনা করেছেন। তুমি সেই ব্যবসাটা করতে পারলে আশা করি তুমি বেশ ভালো উন্নতি করতে পারবে, এবং আমরা তোমাদের সেটা করতে চাই। তুমি এত কষ্ট করে রাত্রেবেলা এরকম করো, এটার প্রয়োজন নেই। আমি সমস্ত কিছু শুনেছি, তোমার আব্বাজান তোমাকে দেখেন না, বা তার কাছে তুমি ছিলে না, তুমি একা একাই আছো। এই সমস্ত জিনিস বেশ ভালো লেগেছে। প্রথম কথা, তুমি সৎ একজন লোক, এবং তোমাকে আমি এমন একটি ব্যবসা ধরিয়ে দিব যেটা করে তুমি বড়লোক হতে পারবে এবং সমস্ত কিছু করতে পারবে। তোমার কাছে যে স্বর্ণমুদ্রা থলেটা দিয়েছিলাম সেগুলো বিক্রি করে তুমি এগুলো করতে পারবে। আর তাছাড়া আমাদের কিছু দায়িত্ব আছে, সেগুলো আমরা তোমাকে করবো। তুমি এখানে যতদিন ইচ্ছে ততদিন থাকতে পারো। আমি বললাম, না না, এখানে থাকা লাগবে না, আমি তাহলে আগামীকাল বা পরশুদিন চলে যাই। কিছু বিষয় আছে যা করতে হবে, আসলে কিছু কাজ আছে। সেই সর্দার তখন বললেন, আমাদের কোনো সমস্যা নেই, আমার মেয়ে তোমাকে দিয়ে আসবে, ঠিক আছে? আমি বললাম যে জি আচ্ছা ঠিক আছে। তারপর আমি এবং আয়াত ঘরের ভিতর চলে গেলাম। আয়াত নিজের কক্ষের দিকে চলে গেল, আমি নিজের ঘরের দিকে আসলাম। আজকের দিনটা খুব সুন্দর ছিল। এরকম সুন্দর দিন আমি আমার জীবনে কোনোদিন কাটাইনি। বিশেষ করে আয়াতের সাথে আমার সময়গুলো এত দুর্দান্ত এবং চমৎকার কাটতে শুরু করলো, আমি সত্যি বলে বোঝাতে পারবো না। আয়াতকে সত্যি সত্যি কি আমি ভালোবাসতে শুরু করে ফেলেছি? এটাই যেন আমার বারবার মাথায় পাক খাচ্ছিল। না, সত্যি সত্যি বোধহয় আমি তাকে পছন্দ করতে শুরু করেছি এবং হয়তো তাকে ভালোবেসে ফেলছি। কিন্তু না, এটা হওয়া মোটেই ঠিক না। এরকমটা কখনোই ঠিক হবে না, কারণ ওই বৃদ্ধ মুরব্বী লোকটা তিনি আমাকে খুব বেশি পছন্দ করেন এবং আমাকে বিশ্বাস করেন। বিশ্বাসের প্রতিশোধ নিশ্চয় আমি এরকমভাবে নিব না। আমি তখন নিচের ঘরে গিয়ে শুয়ে পড়লাম, কারণ সারাদিন বিশ্রাম করে খুব টায়ার্ড ছিলাম, আর এদিকে ওদিকে ঘুরিয়েছি, তাছাড়াও ঘুমিয়েছি, ঘুম পাচ্ছিল। যতটুকু ঘুমিয়েছি খুব শরীর খারাপ লাগছিল, এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমার যখন ঘুম ভাঙলো তখন চারিদিকে অন্ধকার, মানে তখন পর্যন্ত সকাল হয়নি এখানে, কিন্তু আগে গিয়ে ঘুমিয়ে গিয়েছে, কারণ সন্ধ্যার দিকে ঘুমিয়েছি যে। তখন দেখলাম জিনেরা উড়াউড়ি করছে। ওদের এখানে তখন হচ্ছে কি আনন্দের সময় এবং বিকালের টাইম আর কি, ওরা এরকম সময় চলাফেরা করে। আমি ওই সময়তে উঠলাম, বেশ খানিকক্ষণ পর সকাল হলো, সূর্যের আলো ফুটলো, এবং সূর্যের আলো ফোটার কয়েক ঘন্টার মধ্যেই সকলে চলে গেল ঘুমানোর জন্য। এবং শহরের নগরীতে কোনো জিন ছিল না তখন, দেখজন জিন ঘোরাফেরা করছিল, ওরা দিনের বেলাতে থাকে না। এই জন্যই বোধ হয় সেদিনকে আসার সময় এই আশেপাশে কোনো জিনকে দেখতে পাইনি, এবং সেই জিনগুলো নিশ্চয়ই অন্য কোথাও ছিল। আমি সেখান থেকে উঠে বড় হলরুমের দিকে আসলাম। সেখানে আয়াত দাঁড়িয়েছিল। আয়াতকে এমনিতে দেখতে খুব সুন্দর লাগে। সে ঘুম থেকে মাত্র উঠে এসেছে। উঠে এসে বলল যে সকলে বোধ হয় কাজে চলে গিয়েছে আর ঘুমানোর জন্য গিয়েছে। এক কাজ করো, তুমি প্রস্তুত হও, আজকে আমরা সমুদ্রের ওই পাড়টায় যাবো, ঠিক আছে? ওইখানে একটা খুব সুন্দর ঘর তৈরি করা আছে, আমি এখানে থাকি মাঝে মধ্যে, খুব ভালো লাগে। আজকে আমরা এখানে নিজে হাতে রান্না করবো এবং থাকবো, আমার কাছে খুব ভালো লাগবে, তুমি চলো। তারপর আমি এবং ও প্রস্তুত হয়ে সেই একই বাহনে চড়ে সমুদ্রের উপর দিয়ে উড়ে যাচ্ছি। সত্যি সমুদ্রের উপর থেকে সমুদ্র দেখতে যেরকম লাগে আমি কখনো বিশ্বাসই করতাম না। অনেকটা পথ পেরোনোর পর বিশাল আকৃতির এক আইল্যান্ডের মতো দ্বীপ আমরা দেখতে পেলাম। সেই দ্বীপের ওইখানে গিয়ে দেখলাম ওইখানে একটা ছোট্ট ঘর নির্মাণ করা। ঘরটা এত চমৎকার লাগছিল দেখতে, এবং সেটা একদম পানি থেকে অনেকটা উপরে, পাহাড়ের উপর নির্মাণ করা, খুব সুন্দর জায়গা। আমি সেখানে যাওয়ার পর বললো কি যে এই জায়গাটা আমি আব্বাকে দিয়ে বানিয়েছি, আমাদের এলাকার মধ্যেই পড়ে, এবং এই জন্য এই দ্বীপটা খুব সুন্দর। মাঝে মধ্যে কিছু জিন আসে, ওরা ওই পাশটায় থাকে, আর এই পাশের এই অংশটুকু আমিই তৈরি করেছি, এবং আমি এখানে থাকি। দেখো সুন্দর না? সেখানে নামতেই আমার চোখ যেন ছানাবড়া হয়ে যাচ্ছিল। এত সুন্দর পাহাড়, এত সুন্দর জায়গা কখনই হতে পারে? আমি আমার জীবনে কোনোদিন এরকম জায়গায় আসিনি। আমি সেখানে আয়াতের সঙ্গে ভিতরে প্রবেশ করলাম। ঘরটা বেশ বড় ছিল এবং খুব সুন্দর করে সাজানো। এটা আয়াত নিজের হাতে তৈরি করেছে নিজের জন্য। আমার কাছে এত আনন্দ লাগছিল সবকিছু দেখে। আমি এবং আয়াত সেখানে রান্নার সমস্ত সরঞ্জাম নামালাম। কিছু জিন ছিল যারা কিনা আয়াতের সঙ্গে সবসময় থাকে এবং ওর সঙ্গে এসেছিল। এমনকি সেদিন যখন আমাকে আনতে গিয়েছিল সেদিনও এই জিনগুলো আমার সঙ্গে সেইখানে গিয়েছিল, এবং সে আমাদেরকে সাথে করে এখানে নিয়ে এসেছিল। তার মানে আয়াতকে একা পাঠাননি, কিছু জিন সঙ্গে করে দিয়ে পাঠিয়েছিল। জিনগুলো আচমকা দৃশ্যমান হলো। এখানকার জিনগুলোকে দেখতে বেশ অদ্ভুত লাগে। আমি তখন একজন জিনকে দেখে বললাম, আচ্ছা জিন ভাই। সে তখন বললো, আমার নাম জিন ভাই না, আমার নাম মোয়াদ। আমি বললাম কি যে যাই হোক, তুমি তো জিনি। তখন সে আমাকে বললো, ঠিক আছে আমি তোমাকে মানুষ ভাই বলে ডাকি, তাহলে তোমার ভালো লাগবে? আমি বললাম, ডাকো, সমস্যা নেই, মানুষ ভাই বলে ডাকো। তবে আমার নাম জহিরুল। সে তখন বললো, আচ্ছা ঠিক আছে, আমিও তোমাকে মানুষ ভাই বলে ডাকবো। তখন আমরা দুজন হেসে দিলাম। কিছুক্ষণ বাদে আয়াত আসলো, এসে বললো কি যে কি নিয়ে হাসাহাসি হচ্ছে?
আমি তখন বললাম যে ওকে আমি জিন ভাই বলে ডাকছি আর ও আমাকে মানুষ ভাই বলে ডাকছে, এটা নিয়েই হাসাহাসি হচ্ছে। যাক, হাসাহাসি করে অনেকক্ষণ গল্প গুজব করে আমরা সকলে মিলে রান্না করে ফেললাম এবং জিনদেরকে কিছু খাবার দিয়ে ওই পাশে পাঠিয়ে দেওয়া হলো এবং আমি এবং আয়াত সেখানে থাকা একটা টেবিলের উপর বসে খাবার খাচ্ছিলাম। কি সুন্দর পরিবেশ। আয়াত তখন আচমকা বলল, আচ্ছা দেখো, এটা খেতে খুব সুন্দর লাগে, আমাদের খাবার তুমি কখনো খেয়েছো? আমি বললাম কি যে খেয়েছি, কিন্তু অতটা স্পেশাল লাগে না, তোমরা তো লবণ খাও না। তখন বললো কি যে তুমি খেয়ে দেখো না, এটা খুব সুন্দর লাগবে। তাই বলে ওর চামচ দিয়ে আমাকে একটু খাইয়ে দিল এবং আমাকে খাইয়ে দেওয়ার পরে সত্যি আমি যেন ওর দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছিলাম। এই মেয়েটা এত সুন্দর কেন, এত কিউট কেন? ওর দিকে তাকালে যেন আমার সমস্ত দুনিয়া ওলট পালট হয়ে যায়। এটা আমি ভুলতে পারি না কেন। মাত্র 4 দিন হয়েছে ওর সঙ্গে আমার দেখা হয়েছে, এই 4 দিনে ওর প্রতি এত মোহতা, এত আবেগ আমার কেন কাজ করে? তাহলে কি ওকে আমি ভালোবেসে ফেলেছি? না না, এসব কথা চিন্তা করা যাবে না। আমি এবং ও হাসাহাসি করে সেখানে খাবার খেলাম। আস্তে আস্তে করে চারিদিকটা থেকে সূর্য নেমে যেতে শুরু করলো এবং আস্তে আস্তে অন্ধকার নামবে। ও তখন বললো, এখানে রাত্রির পরিবেশ খুব সুন্দর লাগে, দেখো খুব সুন্দর জায়গা। একটু একটু করে চাঁদের আলো উঠলো, চাঁদের আলো যেন বাড়ির ভেতর থেকে উঠে আসছিল, সেটাই মনে হচ্ছিল। ও বললো কি যে এটাই তোমাকে দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি, জায়গাটা সুন্দর না? আমি বললাম হ্যাঁ, খুব সুন্দর এবং খুব মায়াবী দেখতে। কিন্তু ও তখন বললো কিন্তু কিন্তু কিছু না, আজকে আমরা এখানেই থাকবো এবং এই জায়গাটা আমার কাছে খুব প্রিয় এবং এখানে আমি রাত্রেবেলা কখনো মিস করি না। তখন আমি এবং ও সেই ঘরের বারান্দায় বসে আছি, পাশে ছোট্ট একটা আলো জ্বলছে এবং খুব সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। অনেকক্ষণ দেখে আমরা একে অন্যের দিকে গল্প করতে লাগলাম এবং গল্প করতে করতে আমি এবং ও পাশাপাশি শুয়েছিলাম, পাশে একটা বালিশ এবং আমি এই পাশে। কিন্তু এরকম গল্প করতে করতে এরকম ঠান্ডা এবং শীতল পরিবেশে যে কখন ঘুমিয়ে পড়েছি আমি বলতে পারবো না। ঘুম থেকে উঠে আমি চমকে গেলাম, কারণ আমি দেখলাম আয়াত আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আয়াতের ঠোঁট আমার ঠোঁটের একদম কাছাকাছি। এরকম পরিবেশে আমি ওকে যে ছাড়বো, ও আমাকে কোনোভাবে ছাড়তে দিচ্ছে না, আমাকে জড়িয়ে ধরে এমনভাবে ঘুমিয়ে আছে, আমি সত্যি যেন বলে বোঝাতে পারবো না। কিন্তু এটা কীভাবে হলো? ও এরকমভাবে, না না, ও প্রায় আমার বুকের সঙ্গে লেগে শুয়ে আছে। আমি একদমই টের পাইনি যে আমরা ঘুমিয়ে পড়েছি এবং ও আমাকে এমনভাবে জড়িয়ে ধরে রেখেছে, বলে বোঝাতে পারবো না সেই অনুভূতিটা কী ছিল। আমি সেখান থেকে যে উঠতে যাব, ও আমাকে উঠতে দিচ্ছে না, ও আমাকে এমনভাবে জড়িয়ে ধরে রেখেছে এবং শক্তির সঙ্গে আমি বেরিয়ে উঠছি না। ওকে আমি যে কীভাবে ছাড়াবো? বেশ খানিক্ষণ পর ওর নিজের চোখ খুললো, চোখ খুলে ও আমার দিকে তাকিয়ে আছে এবং তাকিয়ে যখন বুঝতে পারলো যে ও আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে এবং আমি এখান থেকে নড়তে পারছি না, তখন আমাকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে উঠে গেল। ওর শরীরের কাপড় চোপড়ও ঠিক ছিল না। ও উঠে সঙ্গে সঙ্গেই ওই পাশ থেকে ওইদিকে সরে গেল এবং বেশ খানিকটা লজ্জা পেল। আমার দিকেও লজ্জা চোখে তাকিয়েছিল এবং আমিও উঠে লজ্জা পেলাম। তারপর আমি চলে গেলাম ওই পাশে একটা ঝর্ণার কাছে, উপর থেকে নিচে পানি পড়ছিল, সেখান থেকে হাত মুখ ধুয়ে তারপর কাছে আসলাম। আসার পর আয়াতকে তখন দেখলাম একদম লজ্জা মুখে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে বলল যে আসলে আমি বুঝতে পারিনি, আমি এই পাশ থেকে ওই পাশে চলে গেছি তোমার বিছানায় এবং সেখানে গিয়ে আমি তখন বললাম যে না না, সমস্যা নেই। সে তখন বলল, তুমি কিছু মনে করোনি তো? আমি বললাম কি যে না না, বরঞ্চ তোমার মনে করার কথা তোমাকে। সে তখন বলল, আচ্ছা বাদ দাও, চলো। তারপর আমি এবং ও ওইখান থেকে উঠলাম, উঠে সেই বাহনে চড়লাম। বাহনটা চলতে শুরু করলো। আমি সত্যি ভীষণ লজ্জা পাচ্ছিলাম এবার, কারণ আয়াতের শরীর এত নরম এবং সব কিছু এত পরিমাণ চমৎকারভাবে আমাকে জড়িয়ে ধরে রেখেছিল যে সেই অনুভূতি কোনোভাবে ভোলা সম্ভব না, কেউ ভুলতে পারবে না। আমি সেইখান থেকে পরে বাসায় আসলাম। আসার পর হচ্ছে গিয়ে আমার যে কক্ষ ছিল জিনের জগতে, সেই কক্ষে আমি নিজে গেলাম। যাওয়ার পর আমি সারাদিন ঘর থেকে বের হলাম না। আয়াতও বোধহয় লজ্জা আমার কাছে আসেনি। প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব, মানে ওদের এখানকার সন্ধ্যা মানে ওদের এখানকার রাত 3টা এরকম ভাব। তো ওই সময়টাতে আয়াত আমার রুমে আসলো, এসে বললো কি যে তোমাকে তো যে কিছু জিনিস ঘুরিয়ে দেখাতে বলেছিলাম সেগুলো তো ঘুরিয়ে দেখে ফেলেছি, তুমি কি এখন চলে যাবে? আমি বললাম কি যে চলে যাওয়া ছাড়া তার কোনো উপায় নেই, চলে যেতেই হবে, আসলে ওদিকে সত্যিই কিছু কাজ আছে আমার। তখন বললো আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি কালকে দিয়ে আসবো, আজকে বিশ্রাম করো, আর বাবা তো নেই, বাবা আসুক তারপর তোমাকে কথা বলে আমি দিয়ে আসবো, ঠিক আছে? তারপর আমি নিজের রুমে কাটালাম। আয়াত যেন এখান থেকে যেতে চাচ্ছিল না, বারবার আমাদেরকে ফিরে ফিরে তাকাচ্ছিল এবং গল্প করছিল আমার সঙ্গে। এই 3-4 দিন ওর সঙ্গে আমি এমনভাবে মিশেছি যেন ঘুমানোর টাইম বোধহয় সবসময় আমি ওর সঙ্গে, এবং ওর সঙ্গে থাকলে যে কেউ ওকে ভালোবেসে ফেলবে, এটা যে কারোর বিষয়। গল্প গুজব করার শেষে ও সেখান থেকে চলে গেল। আমার কাছে মন খারাপ হতে শুরু করলো, কারণ এখান থেকে চলে যাব, তারপর আয়াতের সাথে কোনোদিন দেখা হবে কি না তাও আমি জানি না। আয়াত এবং আমি সত্যি খুব মজা করেছি এই কয়েকদিনে এবং এটা আমার জীবনের সবথেকে শ্রেষ্ঠ সময় ছিল। কিন্তু জিনের সর্দার তিনি আমাকে বলেছেন তিনি আমাকে কোনো একটা কাজ দিয়ে দিবেন। তারপর দিন আসার আগে জিনের সর্দার আমাকে ডাকলেন
আমার পরনে সেই রাজকীয় পোশাকটা তখনও ছিল। তিনি আমাকে বললেন যে, শোনো, তোমার যে রিক্সাটা, এই রিক্সাটাই আমার প্রাণ বাঁচিয়েছে। আমি চাই যে এই রিক্সাটা আমি তোমার কাছ থেকে কিনে নিতে, এবং সেটা অল্প দামে নয়, বরং অনেক বেশি দামে। এই রিক্সার যা দাম তার থেকে কয়েক হাজার গুণ বেশি টাকা দিয়ে আমি তোমার কাছ থেকে জিনিসটা কিনে নিব, এবং তোমাকে আমি একটা টেক্সটাইল মিল উপহার দিব, যে টেক্সটাইল মিলটা আমাদেরই এক গোত্রের এক জিনের খুব কাছের একজনের, এবং তিনি সেই মিলটা বিক্রি করার জন্য উনি উদ্বুদ্ধ হয়েছেন এবং তিনি বিক্রি করবেন, এবং সেটা আমি তোমাকে উপহার স্বরূপ দিব। তুমি সেই মিলটা আজকে থেকে চালাবে, এবং সেই মিল চালানোর যা যা প্রয়োজন সমস্ত কিছু আমাদের জিনেরা করবে। এবং ওইখানে অলরেডি আমাদের কিছু জিন আছে যারা কিনা এই বিষয়ে এক্সপার্টাইজ লেগে আছে, সেহেতু তোমার আজকে থেকে রিক্সা চালানোর দরকার নেই, এবং তোমার এই রিক্সাটা এখানেই থাকবে। এটা আমার মেয়ের খুব পছন্দ হয়েছে, এই জন্য আমি রিক্সার বিনিময়ে তোমাকে গ্যারেজটা দিলাম। ঠিক আছে, কোনো সমস্যা আছে তোমার? আমি তখন বললাম যে না না, এটা তো বরং আমার জন্য বেশ ভালো, এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ যেরকমটা করেছেন। আমি তখন সেখান থেকে পরিমিটার সঙ্গে আমার বাড়ির কাছাকাছি চলে আসলাম। রাত তখন বেশ গভীর, এখানে বেশ একটা শীত পড়েছে। পরিটা আমার শরীরে তার গায়ে জড়ানো একটা শাল আমার শরীরে জড়িয়ে দিল, বললো এটা আমার শাল, তুমি পরো, এটা তোমাকে বেশ ভালো লাগবে, এবং যখন আমার কথা মনে হবে এই শালটা আমাকে আমার কথা মনে করিয়ে দিবে। এবং ওইখানে নামিয়ে দেওয়ার পর আমার বাসার সামনে থেকে তখন ও উধাও হয়ে গেল আমার চোখের পলকে। ওর শালটার মধ্যে ওর শরীরের ঘ্রাণ এবং সমস্ত কিছু লেগেছিল। আমার সমস্ত কিছু ভালো লাগতে শুরু করলো। ওকে যে আমি ভালোবেসে ফেলেছি সেটা এখানে আসার পর পুরোপুরি উপলব্ধি করতে পারলাম। আমি ওদিনকে বাড়িতে চলে আসলাম, মন বেশ খারাপ ছিল, এবং খুব মন খারাপ নিয়ে ঘরের ভিতর প্রবেশ করলাম। তারপর ওদিনকে আমি আমার যে বাড়িওয়ালা ছিল সেই বাড়িওয়ালার ভাড়াটা আমি মিটিয়ে দিলাম, এবং আমাকে ওই সর্দার বলেছেন যে তিনি আসবেন এখানে এবং এসে আমাকে থাকার জায়গা এবং আমার সেই ফ্যাক্টরি আমাকে বুঝিয়ে দিবেন। তারপর আমি ওইখান থেকে আমার ওইদিনকে রাত্রে ঘুমালাম। পরের দিন সকালবেলা উঠে আমি গিয়ে ওই যে আমাদের যে সর্দার ছিলেন, ওই জিনের সর্দার, তিনি আসলেন আমার এখানে। সকালে উনি কখনো আসেন না, কিন্তু সকালবেলা আসলেন শুধুমাত্র আমার জন্য, এবং বলল যে শোনো, আমি এখানে এসেছি শুধুমাত্র তোমাকে আজকে এখান থেকে তোমার সমস্ত কিছু দেখিয়ে দেওয়ার জন্য, এবং চলো। তারপর উনি আমাকে সাথে করে নিয়ে গেল। আমার হাত ধরতেই আমি অদৃশ্য হয়ে গেলাম। অদৃশ্য হওয়ার পর আমি দেখলাম ঢাকা শহরের পাশেরই একটি জায়গা, মানে হচ্ছে গাজীপুর। সেখানে একটা বড় টেক্সটাইল মিল আছে। এত বড় মিল আমি কেন আমার বাপের দাদু 14 গোষ্ঠী কোনোদিন কেউ দেখেনি। তো সেই মিলের ভিতর ঢুকলাম। মিলটার ভিতরে বেশ ভালো স্পেস এবং সমস্ত কিছু আছে, এবং সেখানে গিয়ে আমাকে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হলো, এবং বললো আজকে থেকে এটার মালিক তুমি, এবং তোমাকে থাকার জন্য আমি এখানে একটা বড় ফ্ল্যাটও কিনে দিয়েছি, এবং সেটা আমাদের ওই পীর সাহেবই করেছেন। আমার এক বন্ধু আছেন, তিনি সমস্ত কিছু করেছেন, এবং তাকে বলার পরে তিনি এই জিনিসটা খুঁজে বের করেছেন, এবং তিনি সমস্ত কিছু করে দিয়েছেন। এটা শুধুমাত্র আমার অনুরোধে, এবং তুমি আমার জীবন বাঁচিয়েছো, কোনো জনগণ কাজ করনি, এই জন্যই এই সমস্ত কিছু তোমার জন্য। তারপর উনি সেখান থেকে ওই দিনকে চলে গেল। আমাকে যে ফ্ল্যাটটায় থাকতে দেওয়া হয়েছে সেই ফ্ল্যাটটা বেশ দামি এবং বেশ বড়। ঢাকা শহরের বেশ অভিজাত অঞ্চলে সেই ফ্ল্যাটটা নির্মাণ করা, এবং সেটা আমাকে ওরা এরকমভাবে উপহার স্বরূপ দিয়েছে। তবে আমার মন একটা জায়গায় পড়ে আছে, সেটা হচ্ছে সেই পরিমেটার কাছে, আয়াতের কাছে। আয়াত কি কখনো আমার কাছে আসবে, সেটা ভেবেই আমার দিনকাল কাটতে শুরু করলো। প্রায় মাঝখানে 4-5 দিন সময় কাটলো। এর মাঝখানে আমি ওকে সত্যি খুব মিস করতাম, যে আমাকে এত কিছু দিয়েছে, এবং তাকে তো আমি এই সমস্ত কথা বলতে পারি না যে তাকে আমি ভালোবাসি, পছন্দ করি। তো যাক, আমি আমার কাজে মনোনিবেশ করলাম। আমার কাজ আমাকে বোঝাতে শুরু করলো। এখানকার যে ফ্যাক্টরি যে মূল ম্যানেজার ছিল বা যারা ট্রেন করতো, তারা সমস্ত কিছু আমাকে বোঝাতে শুরু করলো, এবং আমার উপর তো জিনের ছায়া ছিল। ওরা সকলে জানতো কিছু কিছু। তো ওরা আমাকে ঠকানো বা যত কোনো কিছু কখনো করবে না সেটা আমি জানি। আমি পড়ালেখা জানতাম না, তবে ক্লাস 7 পর্যন্ত পড়েছিলাম। ইংরেজি না জানলেও বাংলা জানতাম। তো কয়েকদিনের ভিতরে আমি ফ্যাক্টরি কিছু কিছু কাজ শিখে ফেললাম, এবং কিছু কিছু জিনিস যারা কিনা কাগজপাতির কাজ তো ম্যানেজাররা এরা ওরাই করবে, তবে কিছু কিছু বিষয় আমি বুঝতে শুরু করলাম, এবং আমার সঙ্গে আশেপাশে সবসময় জিন থাকতো। তো এরকমই এক সন্ধ্যার দিকে আমি আমার ওই অফিসের ভিতরে বসে আছি, এবং পুরো রুমের ভিতরে একাই বসে আছি। ওইখানে যে সিএমডি রুম আছে, সিও রুম আছে, সেই রুমের ভিতরে বসে আছি। তো রুমটা বেশ অন্ধকার করে আমি মন খারাপ করে বসে আছি। তো ঠিক সেই মুহূর্তে রুমের ভিতরে একটা অদ্ভুত ঘ্রাণ পেলাম। ওই শালটা সবসময় আমার সঙ্গে থাকে, মানে যে শালটা আমাকে আয়াত দিয়েছিল। অন্ধকার করে বসে আছি, সেই মুহূর্তে সেখানে আচমকা একটা ঘ্রাণ আমি পেলাম। ঘ্রাণটা ছিল আয়াতের শরীরের ঘ্রাণ। আমি তখন বললাম, আয়াত তুমি এখানে? আয়াত তখন বললো, আমি তো এখানে দৃশ্যমানও হইনি, তাহলে তুমি দেখে বুঝলে কিভাবে যে আমি এখানে এসেছি? আমি বললাম, তোমার শরীর এবং তোমার মনের ঘ্রাণ আমি খুব ভালোভাবে জানি। আয়াত তখন বলল যে আচ্ছা, আমাকে এরকম পাগল করে দিয়ে আমার রাতের ঘুম নষ্ট করে তুমি এখানে এসে বসে আছো। আমি বললাম যে কি বলছো আয়াত, কিছু বুঝতে পারছি না। ও তখন বলল যে দেখো,
আমি জানি না যে এটা কীভাবে হলো বা কেন হলো। আসলে সত্যি কথা বলতে তুমি চলে আসার পর থেকে আমি এক বিন্দু স্থির থাকতে পারিনি। এটাকে কীরকম অনুভূতি বলে আমি বলতে পারবো না, তবে এটাকে যদি ভালোবাসার অনুভূতি হয়ে বলা হয়ে থাকে তাহলে আমি তোমাকে ভালোবাসি এবং আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসার অনুভূতি অন্য কোনো কিছু দিয়ে আমি ব্যক্ত করতে পারবো না। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, সত্যি জহিরুল। কথা বলার পর আমি তখন বললাম, কী বলছো আয়াত তুমি এই কথা? এটা কীভাবে সম্ভব? তুমি আগুনের তৈরি জিন আর আমি সামান্য একজন মানুষ, আর তাছাড়া এই সমস্ত কিছু তোমার বাবার দেওয়া। আমি তোমাকে কীভাবে ভালোবাসতে পারি? তখন আয়াত আমার কাছে আসলো, কাছে এসে আমার কোলের উপর সরাসরি বসে পড়লো। বললো কি যে তুমি আমাকে ভালোবাসো না, সত্যি করে বলো। তারপর আমার বুকের উপর মাথা রাখলো। দেখলাম আমার বুকটা এখন ধুরফুর করছে। তার মানে আমি ওকে সত্যি সত্যি ভালোবাসি, ও বুঝে ফেলেছে। ও তখন বললো, তুমি বলো তুমি আমাকে ভালোবাসো। আমি বললাম যে ভালোবাসি, কিন্তু আমি তোমার আব্বার সঙ্গে এরকম প্রতারণা করতে পারবো না। তোমার আব্বা আমাকে বিশ্বাস করেন, আর তাছাড়া আমি যদি বলি যে আমি তো আপনার মেয়েকে ভালোবাসি, পছন্দ করি, তিনি তো আমাকে মেরে ফেলবেন। আর তাছাড়া আমি এটা কখনো করতে পারবো না, তিনি আমার মালিক। তখন এই কথা বলার পর তখন আয়াত বলল, তুমি তাহলে সত্যি এটা করতে পারবা না? আমি বললাম যে না, একদমই না, এটা আমার ইসের বিরুদ্ধে। এটা করতে গেলে সত্যি আমার এটা সম্ভব না, তুমি যাও তো এখান থেকে। আয়াত তখন কান্না করে দিল। আমি ওকে অনেক কড়া ভাষায় কথা বললাম, ও তখন সেখান থেকে চলে গেল। মাঝখানে একদিন সময় কাটলো। আমি প্রচণ্ড পরিমাণ আপসেট ছিলাম এবং খুব কষ্টে ছিলাম, কারণ হচ্ছে আয়াতকে আমি প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, কিন্তু তাকে এরকমভাবে তাড়িয়ে দিতে আমি কখনোই চাইনি। এবং কেন তাড়িয়ে দিয়েছি সেটা তো আমি তাকে বলেওছি, কিন্তু সে কোনোভাবে মানতে চায় না। এরকম করে প্রায় এর মাঝখানে আবার সপ্তাহখানিক সময় কাটলো। সপ্তাহখানিকের মধ্যে আয়াত আমার কাছে আসেনি। একদিন রাত্রেবেলা আমি আমার বাড়িতে ফিরছিলাম, তো আমার অফিসের গাড়ি ছিল, সেই গাড়িতে করেই ফিরছিলাম। প্রায় 20 দিন মাঝখানে পেরিয়েছে আয়াতের সঙ্গে আমার দূরত্ব আর কি। তো মাঝখানে একদিন আয়াত এসে আমাকে প্রপোজ করেছে এরকমভাবে। তো এর মাঝখানে তো আমি আয়াতের সঙ্গে তারপর কথা বলিনি। তো 20 দিন পরে আচমকা গাড়ির সামনে একজন লোক এসে দাঁড়ায়, গাড়িটা থামে, লোকটা ভিতরে উঠে আসে এবং সেই লোকটা আর কেউ নয়, সেই লোকটা হচ্ছে ওই জিনের সর্দার। তিনি আমাকে তখন বললেন যে তুমি আমার মেয়ের সঙ্গে কী করেছো? আমি তখন বললাম যে আঙ্কেল আমি কিছু করিনি, সত্যি কথা। তখন সে বলল, আমার মেয়ে তাহলে সবসময় কান্না করে কিসের জন্য? আমার মেয়েকে কী বলেছো? আমি তখন বললাম, সত্যি কথা আঙ্কেল, আমি কিচ্ছু বলিনি, আমি কিছুই করিনি। তখন সে কড়া ভাষায় বলল যে দেখো, আমার মেয়ের চোখ থেকে যদি এক ফোঁটা পানি পড়েছে সেটা যদি তোমার জন্য, তাহলে তোমাকে আমার কিন্তু খবর আছে। তোমার কাছে তোমাকে যা দিয়েছি সব কিছু ছিনিয়ে নিব, আর তোমাকে মেরে ফেলতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না, কারণ আমি আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসি। আমি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তখন বললাম, সত্যি আঙ্কেল আমি কিছু করিনি, যা করার ওই করেছে। তখন আঙ্কেল আমাকে ভয় দেখিয়ে বলল, ও করেছে তাহলে ওর কথা তুমি কেন মানোনি? ও যেটা বলবে সেটাই হবে। ও তোমাকে পছন্দ করে, তুমি তাকে বকাঝকা করে তাড়িয়ে দিয়েছো কিসের জন্য? তারপরে সাহস তোমাকে কে দিয়েছে? এ কথা বলার পর আমি তার দিকে তাকালাম, তাকে বললাম, হ্যাঁ আঙ্কেল, বুঝতে পারলাম না। সে তখন বলল যে তুমি বেশ ভালো এবং সৎ একজন ছেলে, আর আমার মেয়ে তোমার মতো একজন ছেলেকে ভালোবেসেছে, তার মানে সে ভাগ্যবতী, এবং আমিও তোমাকে পছন্দ করতাম। তার মানে আমার মেয়ে ভালো ডিসিশন নিয়েছে এবং আমি তোমাকে ওর সঙ্গে বিয়ে দিতে চাই। তোমার কোনো আপত্তি আছে? আমি যেন আকাশ থেকে পড়লাম, আঙ্কেল এটা কি বলছে? তার সঙ্গে আমার বিয়ে দিবে, তার মেয়ের সঙ্গে, আয়াতের সঙ্গে? কিন্তু এটা বরঞ্চ আমি তাকেই ভয় পাচ্ছিলাম। তখন আঙ্কেল বলল যে হ্যাঁ, তুমি ঠিক ধরেছো জহিরুল, আমি আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দিব, এবং তোমার মতো একজন জামাই আমি পেলে সত্যি আমি মরেও শান্তি পাবো, আমার কাছে খুব শান্তি লাগবে। তারপর আমি বেশ অবাক হয়ে গেলাম, এবং সেই রাতে ওই গাড়ির ভিতর থেকে আমাকে অদৃশ্য অবস্থায় নিয়ে গেল এখান থেকে। আমার ড্রাইভারকে বলে আসলাম যে তুমি গাড়িটা বাড়িতে পার্ক করে রেখে এসো। তারপর সেদিনকে রাতেই আমার সঙ্গে ওর বিয়ে হলো, এবং 20 দিনের ব্যবধানে আমি ওকে আমার স্ত্রী হিসেবে পেলাম। এটা সত্যি আমি কল্পনা করতে পারিনি। তারপর থেকে আমি এবং ও সুখে আছি এবং বেশ ভালো আছি। এই শহরের স্বনামধন্য অনেকেই হয়তো আমাকে চেনেন, কারণ সেই সময় থেকে এখন পর্যন্ত প্রায় 7 বছর সময় পেরিয়েছে, এবং 7 বছরের ব্যবসা জগতে আমি অনেকটা প্রসিদ্ধি অর্জন করেছি, এবং এই ঘটনাটি এখন পর্যন্ত আমার সঙ্গে ঘটে চলেছে, কারণ আমার স্ত্রী একজন পরী, এবং এই বিষয়টা কেউ জানেন না, বা আমার নাম পরিচয় কেউ এখন পর্যন্ত জানেন না। তো আমি এটা কাউকে জানাতেও চাই না। এই হচ্ছে আমার জীবনের ঘটনা। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সেই সঙ্গে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।